প্লিজ স্বাধীন, আমাকে ছেড়ে দাও। দেখো আমাদের সম্পর্কটাকে তো একটু সম্মান করো। এই সম্পর্ক সম্পর্ক আর একবার যদি এই সম্পর্কের দোহাই দিয়েছেন আই সোয়ার, আমার থেকে খারাপ কিন্তু আর কেউ হবে না। কিসের সম্পর্কের কথা বলছেন আপনি? একমাত্র সম্পর্ক আমাদের, আমি আপনাকে ভালোবাসি। এমন ফালতু কথা বলবা না তুমি। তুমি ভুলে যাচ্ছ আমি কিন্তু তোমার টিচার। এটা যদি বাহিরের কেউ জানতে পারে সমাজ আমাদেরকে কি নজরে দেখবে তোমার কোনো ধারণা আছে? কিসের সমাজ? কিসের সমাজের কথা বলছেন আপনি? দেখুন, বাড়াবাড়ি করবেন না। আমাকে অন্য রকম কোনো সিদ্ধান্ত নিতে বাধ্য করবেন না। অন্যরকম সিদ্ধান্ত মানে কি বোঝাতে চাইছো তুমি? আনিকার এমন বোকা বোকা কথা শুনে স্বাধীন এবার চোখের মনি উল্টে কেমন নেশা ভরা চোখে আনিকাকে পা থেকে মাথা পর্যন্ত দেখতে লাগলো। কালো সিল্কি শাড়িতে একদম অপ্সরার মতো লাগছে আনিকাকে। স্বাধীনের চোখে তার সাদা মসৃণ মেধিম নাভি যখন স্বাধীনের নজরে আটকে যায় তখন স্বাধীন পুরোপুরি মোহিত হয়ে যায় এবং সে একটা একটা করে আনিকার দিকে এগিয়ে যেতে থাকে। এরপর সে গম্ভীর এবং ভরা গলায় বলে, অনেক হয়েছে ভালোবাসা দোহাই দেওয়া। আমি আর আপনাকে বলবো না আমি আপনাকে ভালোবাসি, কারণ আপনাকে যতবার আমি ভালোবাসার কথা বলেছি ঠিক ততবার আপনি আমাকে এতটা অপমান করেছেন, এতটা ছোট করেছেন, সকলের সামনে তা বলার মতো না। আর সব থেকে বড় কথা কি জানেন? আপনি কি ভাবছেন আজকে আমি আপনাকে ভালোবেসে তুলে এনেছি? না, একদম না। কারণ আমি যখন আপনাকে সর্বশেষ ভালোবাসার কথা বলি তখন আপনি কি করেছিলেন মনে আছে? পুরো ভার্সিটি ক্যাম্পাসে সকলের সামনে আমাকে চড় মেরে অপমান করেছিলেন। আমি সেই অপমানটা এখনো পর্যন্ত ভুলিনি। সেই অপমানটা আমাকে রাত্রে ঘুমাতে দেয় না। আপনি কি ভেবেছেন আমাকে অপমান করে, আমাকে সবার সামনে ছোট করে আপনি ভালো থাকবেন? কখনোই না। আমি আপনাকে কখনোই ভালো থাকতে দিব না। যে সমাজে আপনি আমাকে ছোট করেছেন সেই সমাজে সকলের চোখে আমি আপনাকে এতটা নিচে নামিয়ে দিব আপনি চাইলেও আর আপনার অবস্থানটা পরিবর্তন করতে পারবেন না মিস আনিকা। তুমি কি বলতে চাইছো স্বাধীন? কি করতে চাচ্ছ তুমি? প্লিজ নিজের উপর নিয়ন্ত্রণ হারিও না স্বাধীন। আমি তোমার শিক্ষিকা, একটু তো অন্তত বিবেচনা করো। আনিকার ভার্ত আর অনুনয় ভরা কণ্ঠ শুনে স্বাধীন একটা ডেভিল মার্কা ক্রোর হাসি দিল। সেই হাসিতে কোনো মায়া বা ভালোবাসা ছিল না, ছিল কেবলই এক অন্ধ প্রতিশোধের আগুন। সে কোনো কথা না বলে চোখের পলক না ফেলে নিজের পরনের শার্টের বোতামগুলো একটা একটা করে খুলতে লাগলো। শার্টটা গা থেকে খুলে মেঝেতে ছুঁড়ে ফেলে দিয়ে সে ধীর মরণ থাবার মতো পায়ে আনিকার দিকে এগিয়ে যেতে থাকে। আনিকা আতঙ্কে চিৎকার করতে গিয়েও যেন গলা দিয়ে আওয়াজ বের করতে পারছিল না। সে পেছাতে পেছাতে দেয়ালের সাথে লেপ্টে গিয়ে শুধু অজরে কাঁদতে লাগলো। কি করতে যাচ্ছি তা বোঝার মতো বুদ্ধি তো আপনার আছে মিস আনিকা। আজ আপনার ওই শিক্ষকতার অহংকার, আপনার ওই সমাজের তথাকথিত সম্মান সব আমি এই চার দেয়ালের মাঝে পিষে দেব। স্বাধীন, না প্লিজ আমার কাছাকাছি এসো না। আমি তোমার পায়ে ধরছি, এই পাপ করো না স্বাধীন। আমি হাত জোর করছি তো তোমার কাছে, আমাকে ছেড়ে দাও। কিন্তু স্বাধীনের উপর তখন প্রতিশোধের ভূত সওয়ার হয়েছে। আনিকার কোনো আকুতি, কোনো কান্না, কোনো অনুনয় তার পাথরের মতো শক্ত মনে এতটুকু দাগ কাটতে পারল না। আনিকা না চাওয়া সত্ত্বেও স্বাধীন তীব্র হিংস্রতায় জোর করে আনিকার একদম কাছাকাছি চলে আসে এবং তাকে শক্ত করে দু হাতে জড়িয়ে ধরে। আনিকা ঘৃণায় আর ভয়ে চিৎকার করে ওঠে এবং নিজের সর্বশক্তি দিয়ে স্বাধীনকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা করতে থাকে। শুরু হয় দুজনের মধ্যে এক নির্মম ধস্তাধস্তি। ছেড়ে দাও আমাকে স্বাধীন, তুমি একটা জানোয়ার। তোমার সাহস কি করে হয় আমার গায়ে হাত দেওয়ার? ছোবে না আমাকে, একদম ছোবে না। চিল্লালে কোনো লাভ হবে না ম্যাডাম। এই রুমে আপনার চিৎকার শোনার মতো কেউ নেই। আজ আপনার সব জোর আমি ভেঙে দেব। স্বাধীন প্লিজ, আমি তোমার কাছে ভিক্ষা চাচ্ছি। একটা মেয়ের জীবন এভাবে ধ্বংস করে দিও না। তুমি তো এমন ছিলে না স্বাধীন, তোমার পায়ে পড়ি, আমাকে যেতে দাও। আমি এমনটাই ছিলাম ম্যাডাম, কিন্তু আপনি আমাকে চিনতে ভুল করেছেন। ওই দিন সবার সামনে চর মারার সময় এই আকুতি কোথায় ছিল? আজ আমি আপনাকে বুঝিয়ে দেব অবহেলার শাস্তি কি হয়। আনিকা নিজের মাথা এদিক ওদিক ঘুরিয়ে স্বাধীনের তপ্ত নিঃশ্বাস থেকে নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করতে থাকে। তার হাতের নখ দিয়ে সে স্বাধীনের পিঠে আর গলায় আঁচড় কেটে দেয়, কিন্তু স্বাধীন যেন এক হিংস্র পশুর মতো অনড়।
সে আনিকার দুটো হাত এক হাতে শক্ত করে মাথার উপর চেপে ধরে দেয়ালের সাথে পিষে ফেলে। আনিকা অসহায়ের মতো ছটফট করতে থাকে। তার চোখের জল স্বাধীনের বুকে আশ্রে পড়ে, কিন্তু স্বাধীনের নিষ্ঠুরতা তাতে বিন্দুমাত্রও কমে না। খোদার দোহাই লাগে স্বাধীন, আমার শাড়িতে হাত দিও না, আমি মরে যাব স্বাধীন। আমি এই অপমান সহ্য করতে পারবো না। আমাকে মেরেই ফেলো তুমি, তাও এই কাজ করো না। মরতে আপনাকে আমি দেব না মিস আনিকা। আপনি বাঁচবেন, তবে প্রতিটা মুহূর্ত মরে মরে বাঁচবেন। এই সমাজ যখন আপনাকে ধর্ষিতা বলবে, তখন আপনার ওই অহংকার কোথায় গিয়ে দাঁড়ায় আমি সেটা দেখতে চাই। স্বাধীন তীব্র পাশবিকতায় আনিকার সমস্ত বাধা আর বারণকে বুড়া আঙ্গুল দেখিয়ে তার উপর চওড়া হয়। আনিকা তার শেষ শক্তিটুকু দিয়েও যখন আর পারছিল না, তখন তার শরীরটা নিস্তেজ হয়ে আসে। স্বাধীন সমস্ত সামাজিক দায়বদ্ধতা আর মানবিকতাকে পায়ে ঠেলে তীব্র হিংস্রতায় আনিকার সাথে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করে এবং তাকে নির্মমভাবে ধর্ষণ করে। একটা মেয়ের আত্মসম্মান, একটা শিক্ষিকার মর্যাদা মুহূর্তের মধ্যে ধুলোয় মিশে যায়। আনিকা শুধু নির্বাক হয়ে অঝরে কাঁদতে কাঁদতে ছাদের দিকে তাকিয়ে রইল। তার চোখ দিয়ে বয়ে যাওয়া অশ্রুধারা যেন এক নির্বাক আর্তনাদ হয়ে ঘরের ভারী বাতাসে মিশে যেতে লাগলো। আর স্বাধীন এক নির্মম পাশবিকতায় তাকে সম্পূর্ণ নিঃশেষ করে দিয়ে এক পৈশাচিক তৃপ্তি নিয়ে তার দিকে তাকিয়ে রইল। পাশবিক লালসা আর অন্ধ প্রতিশোধের ঝড় যখন থামল, চারদিকের বাতাস তখন এক নিদারুণ শান্ত কিন্তু বিষাক্ত স্তব্ধতায় ভারী হয়ে উঠেছে। বিছানার এক কোণে নিস্তেজ রক্তাক্ত আর ক্ষতবিক্ষত হয়ে পড়ে রইল আনিকা। তার এতদিনের গড়া আত্মসম্মান, শিক্ষিকার মর্যাদা আর একটা মেয়ের পবিত্রতা সব যেন এক নিমেষে ধুলোয় মিশে গেছে। স্বাধীন বিছানা থেকে উঠে কোনো অপরাধ ছাড়াই অত্যন্ত স্বাভাবিকভাবে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। কিছুক্ষণ পর সে যখন ফ্রেশ হয়ে গাউনে নিজের শরীর জড়িয়ে রুমে ফিরে এলো, তখন আনিকা একই অবস্থায় জড়সড় হয়ে কাঁদছে। স্বাধীন আনিকার দিকে তাকালো, তবে সেই দৃষ্টিতে কোনো ভালোবাসা বা অনুশোচনা ছিল না, ছিল চরম অবহেলা আর ঘৃণা। সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুলগুলো ঠিক করতে করতে অত্যন্ত ঠান্ডা ও নিষ্ঠুর গলায় বলল, এবার তোকে দেখিয়ে দেব সমাজের ছোট হওয়া কাকে বলে। এত অহংকার ছিল না আপনার নিজের পজিশন আর সম্মান নিয়ে। এবার তুই নিজের মুখ কখনোই কাউকে দেখাতে পারবি না মিস আনিকা। সমাজ যখন জানবে তার আদর্শ শিক্ষিকা এক ছাত্রের বিছানায় রাত কাটিয়েছে, তখন এই সমাজই তোকে থুতু দেবে। স্বাধীনের মুখে এমন চরম নির্মম আর বিষাক্ত কথাগুলো শুনে আনিকা আর নিজের ভেতরের আর্তনাদ চেপে রাখতে পারল না। সে দুই হাতে নিজের মুখ ঢেকে চিৎকার করে কাঁদতে শুরু করলো। ঘরের দেয়ালগুলো যেন তার সেই বুক ফাটা কান্নায় কেঁপে উঠছিল। কাঁদতে কাঁদতে এক পর্যায়ে তার গলা বুঝে আসছিল, নিঃশ্বাস আটকে যাচ্ছিল, কিন্তু সে কোনো মতে নিজের সবটুকু শক্তি অবশিষ্ট রেখে বিছানা থেকে উঠে গায়ের চাদরটা জড়িয়ে অবশ পায়ে মেঝেতে নেমে এলো। সে কাঁদতে কাঁদতে স্বাধীনের সামনে গিয়ে দাঁড়ালো। তার দু চোখ বেয়ে তখনও অবিরাম অশ্রুধারা ঝরছে। সে অত্যন্ত অসহায়ভাবে অনুনয় করে বলল, কেন এমনটা করলে আমার সাথে স্বাধীন? কি ক্ষতি করেছিলাম আমি তোমার? আমি তো শুধু তোমার শিক্ষিকা হিসেবে তোমাকে একটু শাসনিত করেছিলাম। একজন ছাত্র ভুল পথে গেলে তাকে সঠিক রাস্তায় ফেরানো কি শিক্ষিকার অপরাধ? সামান্য একটু শাসনের জন্য এতটা বড় শাস্তি দেবে তুমি আমাকে? আমার পুরো জীবনটা এভাবে ধ্বংস করে দিলে। আনিকার এই বুক ফাটা আর্তনাদ, এই তীব্র আকুতি আর কান্নার শব্দে স্বাধীনের না চাইতেও পা দুটো দরজার কাছে গিয়ে আটকে গেল। সে দরজা খুলে বেরিয়ে যেতে নিয়েও পারল না। আনিকার ওই কান্নার গভীরতা যেন ক্ষণিকের জন্য তার ভেতরের পাথরটাকেও নাড়া দিয়ে উঠল। এক অদ্ভুত জেদ আর রাগ আবারও তার মাথায় চড়ে বসল। স্বাধীন দরজার কাছ থেকে ধীর পায়ে আবারও ঘরের ভেতরে ফিরে এলো। সে কোনো কথা না বলে আচমকা তীব্র আক্রোশে আনিকার মুখোমুখি দাঁড়ালো এবং নিজের শক্ত হাতের আঙ্গুল দিয়ে আনিকার নরম দুই গাল শক্ত করে চেপে ধরল। স্বাধীনের আঙ্গুলের চাপে আনিকার মুখটা কুঁচকে গেল। ব্যথায় তার চোখ মুখ লাল হয়ে উঠল। স্বাধীন জোর করে আনিকাকে নিজের চোখের দিকে তাকাতে বাধ্য করলো এবং অত্যন্ত জেদ নিয়ে দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে বলতে লাগলো, শাসন করা পর্যন্ত ঠিক ছিল ম্যাডাম, আমি মেনে নিতাম যদি ওটা শুধুই শাসন হতো। কিন্তু আমার চোখের সামনে তুই অন্য ছেলের সাথে ঢলাঢলি করার সাহস কি করে পাস? হ্যাঁ, ডিপার্টমেন্টের ওই শাফিনের সাথে তোকে হাসি মুখে কথা বলতে দেখে আমার কলিজা পুড়ে ছাই হয়ে যেত।
সেটা তুই বুঝতে পেরেছিস কখনো? আমি আমার ভালোবাসার ভাগ কাউকেই দেই না, আর তোকেও সেই ভাগ আমি নষ্ট করতে দেব না। তোকে আমি আজকে যে পরিস্থিতিতে দাঁড় করিয়েছি, এরপর অন্য কোনো ছেলের সাথে ঢলাঢলি করা তো দূরের কথা, কারো দিকে তাকাতেও তোর বুক কেঁপে উঠবে। তোর মনে শুধু আমার দেওয়া এই ভয়ের রাজত্ব থাকবে। আনিকা স্বাধীনের চোখের দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে গেল। স্বাধীনের চোখে সেই পাগলামি আর একতরফা ভালোবাসার হিংস্র রূপ দেখে সে ভেতরে ভেতরে কুঁকড়ে গেল। স্বাধীন আনিকার গাল থেকে নিজের হাতটা এক ঝটকায় সরিয়ে নিল, যেন সে কোনো নোংরা জিনিস স্পর্শ করেছে। এরপর সে প্যান্টের পকেটে হাত দিয়ে একটা কুটিল হাসি হেসে বলল, তবে তোকে আমি আজকে একটা অফার দিয়ে যাচ্ছি মিস আনিকা। যদি নিজের এই সমাজ, এই ভার্সিটি আর নিজের পরিবারের সামনে নিজের সম্মানটা বাঁচাতে চাস, তাহলে সোজা বাড়ি গিয়ে নিজের বাবাকে আমার বাড়িতে পাঠাবি। বলবি আমার বাবা মায়ের কাছে যেন তোর বিয়ের প্রস্তাব নিয়ে যাই। আর এটা যদি তুই না করিস তাহলে তো বুঝতেই পারছিস, কাল সকালের মধ্যে এই রুমের সব ছবি আর ভিডিও পুরো ভার্সিটির গ্রুপে গ্রুপে ঘুরবে। সমাজ জানতে পারলে তোর আর তোর পরিবারের কি অবস্থা হবে সেটা নতুন করে বলার কিছু নেই। এই কথা কটি বলেই স্বাধীন আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। সে অত্যন্ত অবহেলা আর তাচ্ছিল্য ভরে আনিকার দিকে শেষবারের মতো তাকালো, যেন আনিকা এখন তার পায়ের তলার ধুলো ছাড়া আর কিছুই নয়। আনিকাকে ওই অবস্থায় একা নিদারুণ অসহায়ত্বের মাঝে ফেলে রেখে স্বাধীন ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে গেল এবং ধরাম করে দরজাটা আটকে দিল। ঘরের ভেতর আবারও নেমে এলো এক শ্মশানের নীরবতা। আর আনিকা মেঝেতে হাঁটু গড়ে বসে শূন্য দৃষ্টিতে দরজার দিকে তাকিয়ে রইল। স্বাধীন চলে যাওয়ার পর অনেকক্ষণ আনিকা একই জায়গায় নিথর হয়ে বসে রইল। তার চারপাশে পুরো পৃথিবীটা যেন থমকে গেছে। ঘর জুড়ে শুধু স্বাধীনের রেখে যাওয়া বিষাক্ত অফার আর হুমকিগুলো ভাসছিল। আনিকা কোনো মতে দেওয়াল ধরে ধরে উঠে দাঁড়ালো। নিজের বিধ্বস্ত শরীর আর মনের সমস্ত যন্ত্রণা চেপে রেখে সে কাপড় ঠিক করলো। আয়নায় নিজের মুখের দিকে তাকানোর সাহসও তার ছিল না। এক পা করে ঘর থেকে বের হয়ে সে একটা রিক্সা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। সারাটা রাস্তায় সে শুধু জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে রইল, আর তার চোখ দিয়ে নীরবে জল গড়িয়ে পড়তে লাগলো। আনিকা যখন তাদের বাড়ির সদর দরজা দিয়ে ভেতরে ঢুকলো তখন তার পা দুটো কাঁপছিল, মাথার চুলগুলো এলোমেলো, চোখে নিচে কালচে দাগ আর পুরো চেহারায় একটা মৃত মানুষের মতো ফ্যাকাশে ভাব। ড্রয়িং রুমে তখন আনিকার বাবা সোফায় বসে পত্রিকা পড়ছিলেন আর আনিকার মা টেবিল গোছাচ্ছিলেন। আনিকাকে এই অবস্থায় ঘরে ঢুকতে দেখে দুজনেই একসঙ্গে চমকে উঠলেন। আনিকার মা হাতের কাজ ফেলে দ্রুত আনিকার দিকে এগিয়ে এলেন। আনিকার বাবাও পত্রিকাটা টেবিলের উপর রেখে চিন্তিত মুখে উঠে দাঁড়ালেন। এ কি রে আনিকা, তোর এই অবস্থা কেন? চুলগুলো এমন এলোমেলো কেন? আর চোখ মুখ অমন শুকিয়ে আছে কেন মা? শরীর খারাপ লাগছে তোর? কি হয়েছে মা? তোকে দেখে কেমন যেন বিধ্বস্ত লাগছে। ভার্সিটিতে কোনো ঝামেলা হয়েছে? কোনো অ্যাক্সিডেন্ট বা অন্য কিছু? আমাদের খুলে বলতো মা, আমরা খুব চিন্তা করছি। বাবা মায়ের এই ব্যাকুলতা আর ভালোবাসা মাখা কণ্ঠ শুনে আনিকার বুকের ভেতরটা ফেটে যাচ্ছিল। তার ইচ্ছে করছিল বাবার বুকে মাথা রেখে চিৎকার করে কেঁদে বলতে, তোমাদের আদরের মেয়েটা সব শেষ হয়ে গেছে। কিন্তু স্বাধীনের দেওয়া সেই হুমকি আর সমাজের লোক লজ্জার ভয়ে তাকে আষ্টে পিষ্টে বেঁধে ফেললো। সে নিজের কান্নাকে জোর করে গলার কাছে আটকে রাখলো, মুখে একটা জোরপূর্বক স্বাভাবিকতা আনার চেষ্টা করে মা বাবার চোখ থেকে নিজের চোখ সরিয়ে নিয়ে অত্যন্ত ক্লান্ত গলায় কথা ঘুরিয়ে বলল, না বাবা, তেমন কিছু না। আসলে আজকে ভার্সিটিতে কাজের চাপ এত বেশি ছিল যে বলার মতো না। ডিপার্টমেন্টের একটা বড় প্রজেক্টের কাজ শেষ করতে গিয়ে প্রচণ্ড খাটুনি গেছে। তার উপর আসার সময় জ্যামে আটকে থেকে মাথাটা একদম ধরে গেছে। আমি খুব ক্লান্ত বাবা। কিন্তু তোর গলার আওয়াজ এমন শোনাচ্ছে কেন রে? চোখগুলো তো লাল হয়ে আছে, তুই কি কাঁদছিলি? না মা, খাটবো কেন? ধুলোবালি আর ক্লান্তির কারণে চোখ লাল হয়ে গেছে। আমার খুব ঘুম পাচ্ছে মা, শরীরটা একদম চলছে না। আমি একটু রুমে গিয়ে ফ্রেশ হয়ে ঘুমাবো। আমাকে এখন আর কেউ ডেকো না প্লিজ। মা বাবাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়েই আনিকা দ্রুত পায়ে নিজের ঘরের দিকে চলে গেল। দরজাটা ভেতর থেকে আটকে দেওয়ার পর সে দরজার পিঠে মাথা রেখে মেঝেতে বসে পড়ল। তার হাত পা তখনও কাঁপছিল। নিজেকে কোনো মতে সামলে নিয়ে সে সোজা ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুমের দরজাটা লক করে সে শাওয়ারটা পুরো স্পিডে ছেড়ে দিল। উপর থেকে যখন ঠান্ডা জলের ধারা তার উপর আছড়ে পড়তে লাগলো তখন আর আনিকা নিজের ভেতরের কান্নাকে আটকে রাখতে পারল না।
সে শাওয়ারের নিচে বসেই দুই হাঁটুতে মুখ গুজে প্রচুর কান্না করতে শুরু করলো। পানির শব্দের আড়ালে ঢাকা পড়ে গেল তার বুক ফাটা কান্নার আওয়াজ। শাওয়ারের পানি তার গায়ের সব ধুলোবালি ধুয়ে দিচ্ছিল ঠিকই, কিন্তু তার মনের ভেতরে যে কলঙ্ক, যে ক্ষত স্বাধীন তৈরি করে দিয়ে গেছে, তা ধুয়ে ফেলার কোনো উপায় ছিল না। সে নিজের হাত দুটো দিয়ে নিজের শরীরটাকে পাগলের মতো ঘষে ঘষে ধুতে লাগলো, যেন স্বাধীনের স্পর্শের প্রতিটা দাগ সে মুছে ফেলতে চায়। কাঁদতে কাঁদতে আনিকা নিজেকেই নিজে দোষারোপ করতে লাগলো। কেন আমি সেদিন সবার সামনে ওকে চর মারতে গেলাম? কেন আমি ওকে শাসন করতে গেলাম? একটা শিক্ষিকা হিসেবে নিজের দায়িত্ব পালন করাটাই কি আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল? আমি কেন বুঝতে পারলাম না যে ও একটা জানোয়ার? আজকে আমার এই সর্বনাশের জন্য আমি নিজেই দায়ী। আমি কেন এত বড় বিপদের কথা আগে টের পেলাম না? এখন আমি কার কাছে যাব? কাকে মুখ দেখাবো? আনিকা শাওয়ারের নিচে বসে ক্রমাগত নিজেকে অপরাধী ভেবে কাঁদতেই থাকলো। একটা সহজ সরল হাসিখুশি মেয়ের জীবনটা যে এক নিমেষে এতটা অন্ধকার হয়ে যেতে পারে তা সে স্বপ্নেও ভাবেনি। পানির ধারা আর চোখের জল মিশে একাকার হয়ে যাচ্ছিল, কিন্তু আনিকার ভেতরে সেই তীব্র কষ্ট আর যন্ত্রণার কোনো উপশম হচ্ছিল না। স্বাধীন নিজের রুমে একা বসে একমনে সিগারেট টানছিল আর জানলা দিয়ে বাইরের অন্ধকারের দিকে তাকিয়েছিল। তার মনে এক তীব্র অপরাধবোধ অনবরত কাজ করে যাচ্ছিল। সে আনিকার সাথে যে আচরণটা করেছে সেটা যে কতটা বড় অন্যায় ছিল তা সে এখন কিছুটা হলেও বুঝতে পারছে। স্বাধীন সিগারেটে শেষ টান দিয়ে মনে মনে বলল, আমি তো কখনো আনিকার এতটা বড় ক্ষতি করতে চাইনি, কিন্তু ও কেন আমাকে বাধ্য করলো? কেন সবার সামনে চর মেরে আমাকে এতটা অপমান করলো? ও যদি আমার ভালোবাসাকে একটু দাম দিত তাহলে তো আজ আমাকে এই পথ বেছে নিতে হতো না। আমি তো চোখে হারাতে পারবো না। ও শুধু আমার, অন্য কারো ও হতে দেব না আমি। এই যে তার অপরাধ বোধের এক অদ্ভুত টানাপোড়েনের মধ্যে স্বাধীনের দিন কাটতে লাগলো। সে ভেবেছিল এই ঘটনার পর আনিকা হয়তো ভয়ে বা বাধ্য হয়ে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে। এই আশায় স্বাধীন টানা 7 দিন ধরে অধীর আগ্রহে ভার্সিটির ক্যাম্পাসে করিডোরে ডিপার্টমেন্টের সামনে আনিকার জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু দীর্ঘ 7টা দিন কেটে গেলেও আনিকা একবারের জন্য ভার্সিটিতে আসে না। স্বাধীন ভেতরে ভেতরে ছটফট করতে করতে আনিকার বান্ধবী রিমার মুখোমুখি হলো। রিমা আপু, একটা কথা ছিল। আমাদের আনিকা ম্যাডাম কি আজকেও আসেননি? ওনার কি হয়েছে বলতে পারো? না স্বাধীন, ম্যাডাম আজকেও আসেননি। উনি নাকি খুব অসুস্থ, তাই ডিপার্টমেন্ট থেকে 1 সপ্তাহের ছুটি নিয়েছেন। এর বেশি তো আমি কিছু জানি না। ও আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। স্বাধীন মনে মনে আরো অস্থির হয়ে উঠল। 7টা দিন ধরে সে অনেকের কাছেই অনেকভাবে খোঁজ নেওয়ার চেষ্টা করেছে, কিন্তু কেউই আনিকার কোনো সঠিক খোঁজ দিতে পারছিল না। অবশেষে দীর্ঘ 1 সপ্তাহ পরে একদিন আনিকা ভার্সিটিতে আসে, কিন্তু সেই আগের হাসি খুশি প্রাণোচ্ছল আনিকা আর নেই। সে অত্যন্ত মনমরা আর বিধ্বস্ত অবস্থায় ধীর পায়ে ডিপার্টমেন্টের দিকে আসছিল। ক্যাম্পাসে সবার চোখ এড়িয়ে স্বাধীন যখন দূর থেকে আনিকাকে দেখল, তখন তার বুকের ভেতরটা এক নিমেষে ধক করে উঠল। তার ভেতরের রুহ পর্যন্ত কেঁপে উঠল। এই মাত্র 7টা দিনে মেয়েটা নিজের কি করুণ অবস্থা করেছে। আনিকার চোখের নিচ দিয়ে গভীর কালচে দাগ পড়ে গেছে। সুন্দর ফর্সা শরীরটা শুকিয়ে যেন অর্ধেক হয়ে গেছে। মাথার চুলগুলো কোনো মতে খোপা করা। পুরো চেহারাটা একদম শুষ্ক, রুক্ষ আর এলোমেলো দেখাচ্ছে। সে করিডোর দিয়ে হেঁটে যাওয়ার সময় যেন কাউকে দেখেও দেখছে না। এই কি অবস্থা হয়েছে তোমার আনিকা? তুমি নিজেকে এতটা শেষ করে দিয়েছো। আমি তো তোমাকে এভাবে দেখতে চাইনি। কেন আমার মনে এত কষ্ট হচ্ছে তোমাকে দেখে? তবে কি আমি সত্যি একটা পশুর মতো আচরণ করে ফেলেছি? কিন্তু পরক্ষণেই স্বাধীনের মনে অপরাধ বোধের পাশাপাশি আবারও চরম রাগ লাগতে শুরু করে। আনিকা ক্লাসে ঢুকে নিজের মতো ক্লাস শেষ করে কারোর সাথে কোনো বাড়তি কথা না বলে সোজা করিডোর দিয়ে চলে যেতে লাগলো। পুরোটা সময় সে স্বাধীনের দিকে একবারের জন্যও তাকায়নি। এখনো এত অহংকার! এত বড় একটা ঘটনার পরেও সে আমাকে দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছে। একটা বারও আমার দিকে তাকালো না। এই নীরব অবহেলা আমি আর সহ্য করতে পারছি না। মিস আনিকা, তোমাকে আমার সামনে আসতেই হবে। সে এবার মরিয়া হয়ে সুযোগ খুঁজতে থাকে কিভাবে আনিকার সাথে একা একা কথা বলা যায়। কিছুক্ষণ পর আনিকা যখন লাইব্রেরি থেকে বের হয়ে একটু নির্জন করিডোর দিয়ে হেঁটে যাচ্ছিল, তখন চারপাশ ফাঁকা দেখে স্বাধীন আচমকা পিছন থেকে এসে শক্ত করে আনিকার হাত ধরে ফেলে। আনিকা কিছু বুঝে ওঠার আগেই স্বাধীন তাকে নিয়ে টেনে হিঁচড়ে পাশের একটা ফাঁকা ক্লাসরুমে নিয়ে যায় এবং ভেতরের দিকে ধাক্কা দিয়ে দ্রুত দরজার লকটা আটকে দেয়। হঠাৎ স্বাধীনের এই আকস্মিক আক্রমণে
আনিকার ভেতর থেকে একদম আটকে ওঠে। তার চোখের সামনে নিমেষের মধ্যে 7 দিন আগের সে অন্ধকার ঘরের পৈশাচিক আচরণের কথা, স্বাধীনের সে হিংস্র রূপ আর নিজের বুক ফাটা আর্তনাদের কথা মনে পড়ে যায়। ভয়ে আনিকার পুরো শরীর কাঁপতে শুরু করে। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমে ওঠে। স্বাধীন দরজা আটকে দিয়ে আনিকার দিকে এক পা করে এগোতে থাকে। স্বাধীন যত সামনে আসছিল আনিকা ততটাই ভয়ে দেওয়ালের দিকে পিছিয়ে যাচ্ছিল। আনিকা নিজেকে আর ধরে রাখতে না পেরে চিৎকার করার চেষ্টা করলো, কিন্তু ভয় আর আতঙ্কে তার গলা দিয়ে ঠিকমতো আওয়াজ বের হচ্ছিল না। স্বাধীন, তুমি তুমি আবার এখানে কেন এসেছো? আমার হাত ছাড়ো প্লিজ। আমার আর কোনো ক্ষতি করো না। আমি তোমার কাছে হাত জোড় করছি, আমাকে যেতে দাও। স্বাধীন কোনো কথা না বলে আনিকার চোখের দিকে তাকিয়ে রইল। তার ভেতরের অপরাধ বোধ যেন আরো শক্ত করে চেপে বসলো। আনিকা তাকে দেখে এখন প্রচুর ভয় পাচ্ছে। এতটা ভয় পাচ্ছে যে সে দেওয়ালের সাথে লেপটে গিয়ে কাঁপছে আর চোখ দুটো বন্ধ করে ফেলেছে। স্বাধীন নিজের মনেই নিজেকে প্রশ্ন করলো, তবে কি সে পশুর মতো আচরণ করে ফেলেছে? কিন্তু পরক্ষণেই সে নিজের দুর্বলতাকে চেপে ধরে আনিকার একদম কাছে গিয়ে দাঁড়ায়। সে আনিকাকে দেওয়ালের সাথে চেপে ধরে নিজের একটা হাত বাড়িয়ে অত্যন্ত আলতো করে পরম যত্নে আনিকার শুকনো ফ্যাকাশে গালে হাত বুলায়। স্বাধীনের হাতের স্পর্শ পেতেই আনিকা ঘৃণায় আর আতঙ্কে মুখটা সরিয়ে নেওয়ার চেষ্টা করে টুকরে কেঁদে উঠল। আমার গায়ে হাত দেবে না স্বাধীন। তোমার এই হাত সরাও আমার মুখ থেকে। তোমার লজ্জা করে না একটা মেয়ের জীবন এভাবে ধ্বংস করে দেওয়ার পর আবার তার সামনে এসে দাঁড়াতে? তোমার ওই দিনের পৈশাচিক আচরণ আমি কখনো ভুলবো না। তুমি একটা জানোয়ার, একটা আস্ত পশু। হ্যাঁ, আমি জানোয়ার, আমি স্বীকার করছি আমি পশু, কিন্তু আমাকে এই পশুটা কে বানিয়েছে ম্যাডাম? তুমি নিজে বানিয়েছো। তোমাকে কতবার ভালোবেসে বলতে চেয়েছি আর তুমি প্রতিবার আমাকে লাথি মেরেছো। ওই দিন সবার সামনে চড় মারার আগে একবারও ভাবনি এই স্বাধীনের বুকে কতটা আঘাত লাগবে। তার জন্য তুমি আমার সাথে এই কাজ করলে? একটা শিক্ষক তার ছাত্রকে অন্যায়ের জন্য শাসন করবে না তো কি করবে? আমি তো তোমার মঙ্গলের জন্যই তোমাকে বকেছিলাম, চড় মেরেছিলাম, আর তুমি তার প্রতিশোধ এইভাবে নিলে, আমার পুরো জীবনটা বিষিয়ে দিলে। শুধু শাসন হলে আমি মেনে নিতাম ম্যাডাম, আমি মাথা পেতে নিতাম তোমার সব শাস্তি, কিন্তু আমার চোখের সামনে তুমি যখন অন্য ছেলের সাথে হাসি মুখে কথা বলো, ঢলাঢলি করো, তখন আমার কেমন লাগে তুমি জানো? ডিপার্টমেন্টের ওই সাফিনের সাথে তোমাকে ওভাবে দেখতে আমার কলিজা পুড়ে ছাই হয়ে যেত। আমি আমার ভালোবাসার ভাগ কাউকেই দেই না, আর তোকেও সেই ভাগ আমি নষ্ট করতে দেব না। তোকে আমি আজকে যে পরিস্থিতিতে দাঁড় করিয়েছি, এরপর অন্য কোনো ছেলের সাথে ঢলাঢলি করা তো দূরের কথা, কারোর দিকে তাকাতেও তোর বুক কেঁপে উঠবে। তোর মনে শুধু আমার দেওয়া এই ভয়ের রাজত্ব থাকবে। তুমি একটা পাগল স্বাধীন। ওটা শুধুই সাধারণ একটা কথা ছিল। তুমি একটা সাইকো। তোমার এই নোংরা মানসিকতার জন্য আজ আমার এই অবস্থা। ঈশ্বরের দোহাই লাগে স্বাধীন, আমাকে আর যন্ত্রণা দিও না। আমাকে মুক্তি দাও। আমি আর এই ভার্সিটিতে আসবো না। আমি সব ছেড়ে দূরে চলে যাব। এত সহজে মুক্তি? না মিস আনিকা, স্বাধীন কাউকে এত সহজে ছেড়ে দেয় না। তোমাকে আমি একটা অফার দিয়েছিলাম না, মনে নেই সেটা? কি বলেছিলাম তোমাকে? নিজের সম্মান বাঁচাতে চাইলে বাড়ি গিয়ে তোমার বাবাকে আমার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে পাঠাতে। 1 সপ্তাহ কেটে গেল, তুমি এখনও তোমার বাড়িতে কিছু বলনি কেন? কি ভেবেছো তুমি স্বাধীন শুধু মুখে মুখে হুমকি দেয়? আমি কখনোই আমার বাবাকে তোমার মতো একটা জানোয়ারের বাড়িতে পাঠাবো না। আমি মরে যাব, তাও তোমার মতো একটা পশুর গলায় মালা দেব না। তুমি আমার ছাত্র, আমি তোমার শিক্ষিকা। এই সমাজ কোনোদিন আমাদের এই সম্পর্ক মেনে নেবে না। আমি কখনো তোমার এই অন্যায় আবদার মানব না। আচ্ছা, এত বড় বড় কথা? তাহলে এই ছবিগুলো একটু ভালো করে দেখে নাও মিস আনিকা। চিনতে পারছো এই ছবিগুলো কার? এগুলো তো সেই রাতেরই ছবি যা আমি খুব যত্ন করে তুলে রেখেছি। আনিকা স্বাধীনের ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে গেল। তার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। সেদিনকার কিছু কিছু অত্যন্ত আপত্তিকর এবং অন্তরঙ্গ ছবি স্বাধীনের ফোনে সেভ করা আছে। ছবিগুলো দেখে আনিকা 2 হাতে নিজের মুখ ঢেকে চিৎকার করে কাঁদতে লাগলো। না স্বাধীন, প্লিজ এগুলো ডিলিট করে দাও। আমি তোমার পায়ে পড়ছি স্বাধীন, এগুলো ডিলিট করো। আমার বাবা এই আঘাত সহ্য করতে পারবে না। আমার পরিবার সমাজে মুখ দেখাতে পারবে না স্বাধীন। তুমি এতটা নিচে নামতে পারো না। আমি সব করতে পারি ম্যাডাম, ভালো করে শুনে রাখো। তুমি যদি আজকের মধ্যে তোমার বাবাকে বুঝিয়ে আমার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে না পাঠাও,
তাহলে এই ছবিগুলো আমি আজ রাতেই ভার্সিটির সব গ্রুপে আর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেব। তখন দেখব তুমি এই সমাজে মুখ লুকিয়ে কিভাবে চলো, কিভাবে নিজের শিক্ষকতার পেশা বাঁচাও, আর তোমার ওই সম্মানী বাবা কিভাবে সমাজে মাথা উঁচু করে দাঁড়ায়। চয়েসটা এখন পুরোপুরি তোমার মিস আনিকা। হয় আমার বউ হয়ে সমাজকে মুখ দেখাও, আর না হয় ধর্ষিতা হয়ে এই সমাজে ধুকে ধুকে মরো। আনিকা দেওয়ালের সাথে মাথা খুঁটে কাঁদতে লাগলো। তার মুখ দিয়ে আর কোনো ভাষা বের হচ্ছিল না। সে শুধু অসহায়ভাবে স্বাধীনের নিষ্ঠুর চোখের দিকে তাকিয়ে রইল। আমার আর কোনো কথা নেই। কাল সকালের মধ্যে যদি তোমার বাবা আমার বাড়িতে না যায়, তবে পরিণতির জন্য তৈরি থেকো। স্বাধীন ফোনটা পকেটে ঢুকিয়ে নিয়ে আনিকার দিকে অত্যন্ত অবহেলা আর তাচ্ছিলের একটা দৃষ্টি ফেলে ঘর থেকে বের হয়ে গেল এবং ধরাম করে দরজাটা আটকে দিল। আর আনিকা দেওয়াল ধরে মেঝেতে বসে পড়ে নিজের কপাল চাপড়াতে লাগলো। তার চারপাশের অন্ধকার যেন তাকে জ্যান্ত গিলে খাচ্ছিল। স্বাধীন ক্লাসরুম থেকে চলে যাওয়ার পর আনিকা দীর্ঘক্ষণ ওই অন্ধকার মেঝেতেই বসে রইল। তার চোখ দিয়ে অনবরত জল গড়িয়ে পড়ছিল। স্বাধীনের ফোনের সেই আপত্তিকর ছবিগুলো আর তার বিষাক্ত হুমকিগুলো আনিকার মগজে হাতুড়ির মতো আঘাত করছিল। সে বুঝতে পারছিল এই জানোয়ারটা সত্যিই ছবিগুলো ভাইরাল করে দেবে। তখন তার বাবার সম্মান, তার নিজের শিক্ষকতার ক্যারিয়ার সব ধুলোয় মিশে যাবে। না চাইতেও নিজের সব আত্মসম্মান বিসর্জন দিয়ে সে এক কঠিন সিদ্ধান্ত নিল। বিধ্বস্ত শরীরে বাড়ি ফিরে আনিকা সোজা তার বাবা মায়ের সামনে গিয়ে দাঁড়ালো। তার চোখ মুখের অবস্থা দেখে তারা আবারও চিন্তিত হয়ে উঠলেন। এ কি রে আনিকা, তুই এভাবে কাঁদছিস কেন মা? আজকেও কি ভার্সিটিতে কাজের চাপ ছিল? সত্যি করে বল তো, কোনো সমস্যা হয়েছে কি না? মা বাবা, আমি তোমাদের সাথে একটা খুব জরুরি কথা বলতে এসেছি। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কী সিদ্ধান্ত মা? তোর মুখটা এমন শুকিয়ে গেছে কেন? যে কোনো কথা আমাদের খুলে বল, আমরা তো তোর বাবা মা। বাবা, আমি বিয়ে করতে চাই। আমাদের ভার্সিটির একটা ছেলেকে আমার পছন্দ হয়েছে। তোমরা কি ওর বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাবে? কি বলছিস আনিকা? তুই হঠাৎ নিজে থেকে বিয়ের কথা বলছিস? ছেলেটি কে? সে কি তোর সাথে চাকরি করে? না মা, ছেলেটার নাম স্বাধীন। সে আমাদের ভার্সিটিতেই পড়ে। আমার নিজেরই ছাত্র সে। কি? তোর ছাত্র? আনিকা, তুমি কি নিজের হুঁশে আছো? তুমি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষিকা, আর তুমি তোমার নিজের ছাত্রকে বিয়ে করতে চাইছো? সমাজ এই সম্পর্ক কিভাবে নিবে? আর ছেলেটি নিশ্চয়ই তোমার চেয়ে বয়সে ছোট। আমি জানি বাবা, আমি জানি সে আমার চেয়ে বয়সে ছোট। সে আমার জুনিয়র, কিন্তু আমি ওকেই বিয়ে করতে চাই। তোমরা প্লিজ কোনো প্রশ্ন না করে আজই ওর বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাও। যদি তোমরা না যাও, তাহলে হয়তো তোমাদের এই মেয়েটাকে আর কোনোদিন জ্যান্ত দেখতে পাবে না। আনিকার মুখের এমন আত্মহননকারী কথা শুনে তার বাবা মা চরম স্তব্ধ হয়ে গেলেন। মেয়ের এই জেদার চোখের ভিতরের এক অদ্ভুত আতঙ্ক দেখে তারা আর কোনো দ্বিমত করার সাহস পেলেন না। লোক লজ্জার চেয়ে তাদের কাছে মেয়ের জীবন বড় মনে হলো। তাই সেদিন বিকেলেই আনিকার বাবা এবং মা স্বাধীনের দেওয়া ঠিকানায় তার বাড়িতে গিয়ে হাজির হলেন। স্বাধীনের বাবা মা হঠাৎ করে বিশ্ববিদ্যালয়ের একজন নামকরা শিক্ষিকার পরিবারকে নিজেদের বাড়িতে দেখে বেশ অবাক হলেন। ড্রয়িং রুমে বসিয়ে কুশল বিনিময়ের পর আনিকার বাবা অত্যন্ত ইতস্তত করে আসল কথাটা পারলেন। ভাই সাহেব, আমরা আসলে একটা বিশেষ উদ্দেশ্যে আপনাদের বাড়িতে এসেছি। কথাটা হয়তো আপনাদের কাছে একটু অদ্ভুত লাগতে পারে, কিন্তু আমরা আমাদের মেয়ে আনিকার জন্য আপনাদের ছেলে স্বাধীনের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। কি বলছেন ভাই সাহেব? মিস আনিকা তো আমাদের স্বাধীনের শিক্ষক। আমরা তো ওনাকে আগে থেকেই চিনি। অন্তত ভালো এবং সম্মানিত মেয়ে, কিন্তু সে তো স্বাধীনের চেয়ে বয়সে এবং পজিশনে অনেক সিনিয়র। হ্যাঁ ভাই সাহেব, আমার নিজেরও কেমন যেন খটকা লাগছে। একজন ম্যাডাম কিভাবে নিজের ছাত্রকে বিয়ের প্রস্তাব পাঠাতে পারেন? আমাদের স্বাধীন তো এখনো পড়াশোনায় শেষ করেনি, নিজের পায়ে দাঁড়ায়নি। এই বিয়েতে সমাজের মানুষ নানা রকম কথা বলবে না? আমরা সব জানি ভাবি, কিন্তু ছেলে মেয়ে যখন একে অপরকে পছন্দ করছে, তখন আমাদের আর কি করার থাকে? আপনারা দয়া করে একটু ভেবে দেখুন। দেখুন, আপনার যখন এত বড় একটা প্রস্তাব নিয়ে এসেছেন, আমরা সরাসরি না করছি না, কিন্তু আমাদের একটু চিন্তা ভাবনা করার সময় দিন। স্বাধীনের ভবিষ্যৎ, আত্মীয় স্বজনদের মতামত, সব কিছুই তো একটু ভেবে দেখতে হবে, তাই না? ঠিক সেই মুহূর্তেই স্বাধীন ড্রয়িং রুমের বাইরে দাঁড়িয়ে আড়াল থেকে সব কথা শুনছিল। আনিকা যে সত্যি তার বাবাকে পাঠিয়েছে এটা ভেবে স্বাধীনের মনের ভেতরে এক পৈশাচিক আনন্দ আর বিজয়ের উল্লাস খেলে গেল। সে আর এক মুহূর্ত দেরি না করে সোজা ড্রয়িং রুমের ভেতরে ঢুকে পড়ল।
তার মুখে তখন এক চওড়া চতুর হাসি। বাবা মা, এই বিয়েতে চিন্তা ভাবনা করার আর কোনো প্রয়োজন নেই। আমি এই বিয়েতে এক পায়ে রাজি। স্বাধীন, তুই বড়দের কথার মাঝখানে এভাবে চলে এলি। আর তুই কি বলছিস এসব? তুই তোর ম্যাডামকে বিয়ে করার জন্য এত উন্মুখ হয়ে আসিস কেন? তোর কি মাথা খারাপ হয়েছে? মা, আমার মাথা একদম ঠিক আছে। আমি আনিকাকে ভালোবাসি, আর আনিকাও আমাকে বিয়ে করতে চায়। উনি আমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন। এর চেয়ে আনন্দের আর কি হতে পারে? স্বাধীন, একটু শান্ত হও। উনি তোমার শিক্ষিকা, বয়সে বড়। সমাজ এটাকে সহজে মেনে নেবে না। আমাদের একটু ভেবে দেখতে দাও। আমি কোনো সমাজের তোয়াক্কা করি না বাবা, আর চিন্তা ভাবনা করার মতো সময়ও আমার নেই। আমি তোমাদের স্পষ্ট জানিয়ে দিচ্ছি, বিয়ে যদি আমি করি তবে এই আনিকাকেই করব। আর যদি তোমরা এই বিয়েতে রাজি না হও তবে এই বাড়ি, এই পড়াশোনা সব কিছু ছেড়ে আমি চিরকালের জন্য চলে যাব। তখন আর তোমাদের এই ছেলের মুখ কোনোদিন দেখতে পাবে না। স্বাধীন, তুই নিজের বাবা মাকে এভাবে ব্ল্যাকমেল করছিস একটা মেয়ের জন্য? তুই এতটা নিচে নেমে গেলি কিভাবে? আমি কোনো কথা শুনতে চাই না মা, আমি যা বলার একবারে বলে দিয়েছি। আনিকার বাবা মা যখন এসেছেন, আজ এখনই এই ড্রয়িং রুমেই বিয়ের দিন তারিখ পাকা হবে। তোমরা রাজি না হয়ে যাবে কোথায়? তোমাদের রাজি হতেই হবে। স্বাধীনের এমন চরম জেদ, অবাধ্যতা আর ঘর ছেড়ে চলে যাওয়ার হুমকি দেখে স্বাধীনের বাবা মা পুরোপুরি নিরুপায় হয়ে পড়লেন। তারা বুঝতে পারলেন যে তাদের একমাত্র ছেলেকে ধরে রাখতে হলে এই অদ্ভুত বিয়েতে মত দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। স্বাধীনের বাবা এক গভীর দীর্ঘশ্বাস ফেলে আনিকার বাবার দিকে তাকালেন। কি আর করার ভাই সাহেব, ছেলের এই পাগলামির কাছে আমরা অসহায়। যখন ছেলে মেয়ে দুজনেই এত মরিয়া, তখন আমাদের আর কি বলার আছে বলুন। আমরা এই বিয়েতে রাজি। আপনারা দিন তারিখ ঠিক করুন, আমরা আমাদের ছেলেকে আপনার হাতে তুলে দিতে প্রস্তুত। স্বাধীনের মুখ জুড়ে তখন এক পৈশাচিক এবং কুটিল বিজয়ের হাসি ফুটে উঠল। সে মনে মনে ভাবল, মিস আনিকা, তুমি ভেবেছিলে স্বাধীনকে অবহেলা করে পার পেয়ে যাবে? আজ থেকে তুমি অফিসিয়ালি আমার কাছে বন্দী হতে যাচ্ছ। অন্যদিকে আনিকার বাবা মা বিয়ের কথা পাকাপাকি করে এক ভারী মন নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। কারণ তারা জানতেন না যে তারা নিজেদের অজান্তেই তাদের আদরের মেয়েকে এক হিংস্র পশুর খাঁচায় ঠেলে দিচ্ছেন। বিয়ের সব আনুষ্ঠানিকতা শেষ হতে না হতেই আনিকার পুরো পৃথিবীটা যেন এক অদ্ভুত পাথুরে নীরবতায় ঢেকে গেল। লোক দেখানো হাসি মুখ, আত্মীয় স্বজনদের অভিনন্দন আর বিয়ের লাল বেনারসি, সবকিছুর আড়ালে আনিকার ভেতরে তখন এক ভয়ঙ্কর প্রতিশোধের আগুন জ্বলছিল। সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সিথির সিঁদুরের দিকে তাকিয়ে মনে মনে এক কঠিন প্রতিজ্ঞা করলো। যেভাবে স্বাধীন তার পবিত্র জীবনটাকে এক নিমিষে টেনে জাহান্নামে নামিয়ে এনেছে, ঠিক সেইভাবে সেও স্বাধীনের জীবনটাকে তিলে তিলে জ্যান্ত জাহান্নাম বানিয়ে ছাড়বে। বাসর ঘরে যখন স্বাধীন অত্যন্ত আনন্দ আর বিজয়ের একগাল হাসি নিয়ে ঢুকলো, তখন আনিকা বিছানার এক কোণে শক্ত হয়ে বসেছিল। স্বাধীন দরজাটা আটকে দিয়ে ধীর পায়ে আনিকার দিকে এগিয়ে এলো। অবশেষে তুমি আমার হলে আনিকা। আমি জানতাম তুমি শেষ পর্যন্ত আমারই হবে। আজকের এই রাতটার জন্য আমি কত দিন ধরে অপেক্ষা করেছি জানো? স্বাধীন আনিকার হাতটা ধরার জন্য নিজের হাত বাড়াতেই আনিকা এক ঝটকায় স্বাধীনের হাতটা সরিয়ে দিল এবং বিছানা থেকে উঠে দাঁড়িয়ে তার দিকে চরম ঘৃণা ভরা দৃষ্টিতে তাকালো। তোর এত বড় সাহস কি করে হয় আমার গায়ে হাত দেওয়ার? একদম ছুবি না আমাকে, দূরে থাক আমার থেকে। আনিকা, তুমি আমার উপর এখনো রেগে আছো আমি জানি, কিন্তু এখন তো আমরা বিবাহিত। এখন তো আমি তোমার স্বামী। একটু তো স্বাভাবিক হও। স্বামী? তুই নিজেকে আমার স্বামী ভাবিস? একটা ধর্ষক কখনো কোনো মেয়ের স্বামী হতে পারবে না। তুই শুধু একটা নোংরা পৈশাচিক জানোয়ার, যে নিজের শিক্ষিকাকে ব্ল্যাকমেইল করে জোর করে এই ঘরে এনেছিস। তোকে স্বামী হিসেবে মেনে নেওয়া তো দূরের কথা, তোকে ছুতেও আমার ঘৃণা হয়। আনিকা, প্লিজ এভাবে বলো না। আমি স্বীকার করছি আমি সেদিন ভুল করেছি, কিন্তু আমি তো তোমাকে ভালোবাসতাম। তোমাকে হারানোর ভয়ে, তোমার ওই অবহেলা সহ্য করতে না পেরেই আমি অমন একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলাম। আমার সেই ভালোবাসার কি কোনো মূল্যই নেই তোমার কাছে? ভালোবাসা? তুই এটাকে ভালোবাসা বলিস স্বাধীন? ধিক্কার জানাই তোর এই নোংরা ভালোবাসাকে। তুই ভালোবাসার নামে একটা মেয়ের আত্মসম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছিস। তুই একটা ধর্ষক, আর তোকে আমি সারা জীবনেও কোনোদিন ক্ষমা করব না। দেখো আনিকা, আমি তোমাকে সম্মান দিতে চাই। আমি তোমাকে রানী করে রাখবো। অতীতটা ভুলে গিয়ে আমরা কি নতুন করে একটা সুন্দর জীবন শুরু করতে পারি না? নতুন জীবন? তুই আমার জীবনটা জাহান্নাম বানিয়ে এখন বলছিস নতুন জীবন শুরু করতে? শোন স্বাধীন,
তুই আমাকে এই খাঁচায় বন্দি করতে চেয়েছিলি তো, এবার দেখ এই খাঁচার ভেতরে তোর জীবনটা আমি কিভাবে বিষিয়ে তুলি। তোর মতো একটা ছোট লোক 3rd ক্লাস ছেলের সাথে এক রুমে থাকাটাই আমার জন্য সবচেয়ে বড় শাস্তি। তুমি আমাকে যা খুশি বলো, কিন্তু নিজেকে এভাবে কষ্ট দিও না। আমি শুধু তোমার একটু কাছাকাছি আসতে চাই। আমাদের সম্পর্কটাকে একটা সুযোগ দাও। স্বাধীন আবারও আনিকার একটু কাছে যাওয়ার চেষ্টা করলো এবং তার কাঁধে হাত রাখার জন্য হাত বাড়ালো, কিন্তু আনিকা এবার আরো বেশি চটে গেল। সে বিছানার উপর থেকে একটা বালিশ তুলে নিয়ে স্বাধীনের বুকে জোরে ধাক্কা দিয়ে তাকে বেশ কয়েক পা পেছনে সরিয়ে দিল। তোকে একবার বলেছি না আমার সামনে আসবি না? তোর এই নোংরা শরীর নিয়ে যদি আর একবার আমার কাছাকাছি আসার চেষ্টা করিস তবে আমি নিজের হাত কেটে এই ঘরেই মরবো আর তোকে আত্মহত্যার মামলায় জেলে পাঠাবো। তোর পড়াশোনা, তোর ক্যারিয়ার, তোর বাবা মার সম্মান সব আমি মাটির সাথে মিশিয়ে দেব। আনিকা, তুমি এতটা নিচে নেমে কথা বলতে পারো না? আমি তোমার স্বামী, তোমার চেয়ে বয়সে ছোট হতে পারি, কিন্তু এই বাড়ির বউ তুমি। একটু তো ভদ্রতা বজায় রাখো। ভদ্রতা? তুই আমার কাছ থেকে ভদ্রতা আশা করিস? যে ছেলে নিজের শিক্ষিকার সম্মান ভাঙতে পারে তার সাথে ভদ্রতা দেখানোর কোনো প্রশ্নই ওঠে না। তুই কাল থেকে এই ঘরের মেঝেতেই ঘুমাবি। আমার বিছানার আশেপাশেও যেন তোকে আমি কখনোই দেখতে না পাই। তুমি আমার সাথে চরম অন্যায় করছো আনিকা। আমি তোমাকে বোঝানোর আপ্রাণ চেষ্টা করছি, নিজের ভুল স্বীকার করছি, তাও তুমি আমাকে এভাবে কুকুর বেড়ালের মতো তাড়িয়ে দিচ্ছ। তুই এর চেয়েও বড় অপমানের যোগ্য স্বাধীন। তুই ভাবছিস সেই বিয়েটা করে তুই জিতে গেছিস? একদম না। আসল খেলা তো এবার শুরু হবে। তুই প্রতিটা মুহূর্তে, প্রতিটা সেকেন্ডে অনুতাপ করবি কেন তুই আনিকাকে বিয়ে করতে গেছিলি। তোর এই পুরুষালী অহংকার আমি এই ঘরের 4 দেওয়ালের মাঝেই প্রতিদিন পিষে মারবো। আমি তোমার সব অপমান সহ্য করে নেব আনিকা, কারণ আমি তোমাকে সত্যি ভালোবাসি। তুমি যতবার আমাকে দূরে ঠেলে দেবে আমি ততবার তোমার কাছে আসব। একদিন না একদিন তোমার এই বরফ মন গলবেই। স্বাধীন আর কোনো কথা বলতে পারল না। আনিকার মুখের এই চরম অপমান, অবহেলা আর তার তীব্র ঘৃণা তাকে ভেতর থেকে একদম চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছিল। সে এক গভীর দীর্ঘশ্বাস ফেলে আলমারি থেকে একটা চাদর বের করে মেঝের এক কোণে বিছিয়ে শুয়ে পড়ল। বাসরাতের সমস্ত আনন্দ আর বিজয়ের উল্লাস এক নিমেষে ফিকে হয়ে গেল। আর আনিকা বিছানায় পিঠ ঠেকিয়ে অন্ধকারের দিকে তাকিয়ে মনে মনে হাসলো, কারণ সে বুঝতে পারছিল যে স্বাধীনের উপর মানসিক নির্যাতন করার প্রথম ধাপটা সে সফলভাবে পার করেছে। সারা রাত মেঝের এক কোণে শুয়ে স্বাধীন এক ফোঁটাও ঘুমাতে পারেনি। আনিকার প্রতিটা তপ্ত কথা, প্রতিটা অপমানজনক চাবুকের মতো শব্দ তার মাথায় অনবরত ঘুরপাক খাচ্ছিল। সকালের আলো ফুটতেই সে চোখ মেলে দেখলো আনিকা আগেই বিছানা থেকে উঠে গেছে। তার গায়ে সেই লাল বেনারসি শাড়িটা তখনও জড়ানো, কিন্তু চেহারায় এক বিন্দুও নতুন বউয়ের লাজুকতা বা কোমলতা নেই। সেখানে শুধু লেপ্টে আছে এক চরম প্রতিশোধের হিংস্রতা। আনিকা কোনো কথা না বলে সরাসরি রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমের দিকে চলে গেল। ড্রয়িং রুমে তখন স্বাধীনের বাবা সোফায় বসে চা খাচ্ছিলেন, আর স্বাধীনের মা রান্নাঘর থেকে নাস্তা টেবিলে এনে সাজাচ্ছিলেন। নতুন বউকে এভাবে একা রুম থেকে বের হতে দেখে স্বাধীনের মা মুখে এক চিলতে হাসি ফুটিয়ে এগিয়ে এলেন। এই যে মা, উঠে গেছিস? শরীরটা ঠিক আছে তো তোর? আয় মা, এখানে এসে বস। আমি তোর জন্য স্পেশাল করে চা বানিয়েছি আর নাস্তা রেডি করেছি। বাসি কাপড়ে তোর রান্নাঘরে যাওয়া ঠিক না। তুই নাস্তা খেয়ে তারপর ফ্রেশ হতে যাস। আমি আপনাদের হাতের তৈরি কোনো নাস্তা বা চা খেতে এখানে আসিনি। আর মা কাকে বলছেন? আপনার নিজের একটা ছেলে আছে, তাকেই সামলান। আমাকে ভুলেও কখনো মা বলে ডাকার চেষ্টা করবেন না। একই কথা বলছো আনিকা? তুমি এই বাড়ির বড় বউ, কাল রাতে তোমাদের বিয়ে হয়েছে। সকাল সকাল গুরুজনদের সাথে এমন রুক্ষ ভাষায় কথা বলা কি একটা শিক্ষিত মেয়ের শোভা পায়? তুমি তো একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা। শিক্ষিকা ছিলাম বলেই আপনাদের এই কুলাঙ্গার ছেলেকে এতদিন মানুষ মনে করেছিলাম। কিন্তু আপনারা কেমন বাবা মা যে নিজের ছেলেকে ন্যূনতম একটা শিক্ষা দিতে পারেননি? আপনাদের ছেলে একটা আস্ত জানোয়ার, একটা ব্ল্যাকমেইলার। সে জোর করে আমাকে এই বাড়িতে আসতে বাধ্য করেছে। আপনারা ভাবছেন আপনাদের ছেলে অনেক বড় বীরের কাজ করেছে? আনিকা, তুমি আমার ছেলেকে সবার সামনে এভাবে অপমান করতে পারো না। স্বাধীন তোকে ভালোবাসে বলেই তো এত বড় পাগলামি করছে। আমাদের ওভাবে হুমকি দিয়ে বিয়েতে রাজি করিয়েছে। আমরা তো তোকে সম্মান দিয়ে এই বাড়ির বউ করে এনেছি। তুই কেন আমাদের সাথে এরকম করছিস? সম্মান? আপনাদের এই চোর ধর্ষক ছেলে আমাকে সম্মান দেবে? শোনেন, আপনাদের এই ভাঙা ঘরে পা দেওয়াটাই আমার জীবনের সবচেয়ে বড় দুর্ভাগ্য।
আপনারা যদি ভাবেন আমি এই বাড়ির সাধারণ বউয়ের মতো সকাল সন্ধ্যা রান্না করব, আপনাদের সেবা করব, আর আপনাদের ওই পশুর পা ধুয়ে পানি খাবো, তবে আপনারা মস্ত বড় ভুলের স্বর্গে বাস করছেন। আজ থেকে এই বাড়িতে আমার নিজস্ব নিয়ম চলবে। আপনাদের ছেলের কারণে আমার জীবনটা বিষিয়ে গেছে, এবার আপনাদের পুরো পরিবারের জীবন আমি বিষিয়ে দেব। ঠিক সেই সময় স্বাধীন নিজের রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমে এসে দাঁড়ালো। নিজের মা বাবার চোখে জল আর আনিকার এমন রুক্ষ রূপ দেখে সে আর নিজেকে দূর রাখতে পারল না। সে দ্রুত আনিকার সামনে এসে দাঁড়ালো। আনিকা, অনেক হয়েছে। আর একটা শব্দ তুমি আমার মা বাবার সামনে বলবে না। তোমার যত রাগ, যত ক্ষোভ, সব আমার উপর ঝাড়ো। আমি অপরাধ করেছি, আমার মা বাবা তো কোনো অপরাধ করেনি। ওনাদের কেন এইভাবে ছোট করছো? ওরে আমার লক্ষ্মী ছেলে রে, মা বাবার জন্য খুব দরদ উতলে উঠছে তাই না? যখন মাঝরাতে একটা মেয়ের উপর পাশবিক নির্যাতন চালিয়েছিলে, তখন এই মা বাবার দেওয়া শিক্ষার কথা মনে ছিল না স্বাধীন? তখন মনে ছিল না যে তোমার এই নোংরা কাজের মাসুল তোমার এই নিরীহ বাবা মাকেও দিতে হবে? তোকে আমি আগেই বলেছিলাম, এই খাঁচায় তুই আমাকে বন্দি করেছিস ঠিকই, কিন্তু এই খাঁচার ভেতরেই তোদের পুরো পরিবারকে আমি তিলে তিলে মারবো। স্বাধীন, কি বলছে এসব আনিকা? কোন রাতের কথা বলছে ও? তুই কি ওর সাথে কোনো খারাপ কাজ করেছিস? সত্যি করে বল আমাদের। বাবা, আমি আসলে কেন এখন মুখ দিয়ে কথা বের হচ্ছে না কেন স্বাধীন? মা বাবাকে বলো না, তোমার ফোনের সেই নোংরা ছবিগুলোর কথা বলো, যা দেখিয়ে তুমি আমার বাবাকে আপনাদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে আসতে বাধ্য করেছো। বলো না, কেন চুপ করে আছো? আনিকার এই আকস্মিক আর বিস্ফোরক সত্য উন্মোচনের পর ড্রয়িং রুমে এক শ্মশানে নীরবতা নেমে এলো। স্বাধীনের বাবা নিজের ছেলের দিকে এমন এক দৃষ্টিতে তাকালেন যেন সে কোনো অচেনা বিষাক্ত সাপ। স্বাধীনের মা নিজের দুই কানে হাত দিয়ে সোফার উপর বসে পড়লেন। তুই তুই শেষ পর্যন্ত এতটা নিচে নামলি স্বাধীন? একটা মেয়ের ওপর জোর জুলুম করে, তাকে ব্ল্যাকমেল করে তুই আমাদের এই বাড়িতে নিয়ে এলি? ছি স্বাধীন, ছি! আমি ভাবতেও পারছি না আমি একটা পশুর জন্ম দিয়েছি। তুই আমাদের মাথাটা এক নিমেষে মাটির সাথে মিশিয়ে দিলি। বাবা, আমার কথা শোনো। আমি ওসব করতে চাইনি। ও আমাকে সবার সামনে চর মেরেছিল। ও আমাকে পাত্তা দিচ্ছিল না। আমি স্রেফ রাগের মাথায় কেউ একটা মেয়ের জীবন ধ্বংস করে না স্বাধীন। তুই একটা সাইকো, তুই একটা জানোয়ার। আর আপনারা যারা এতক্ষণ আমাকে ভদ্রতার জ্ঞান দিচ্ছিলেন, এখন নিজেদের ছেলের মুখটা ভালো করে দেখুন। আপনাদের এই কুলাঙ্গার ছেলের কারণে আজ থেকে এই বাড়িটা একটা জীবন্ত জাহান্নামে পরিণত হবে। আনিকা আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। সে নাস্তার টেবিলটা এক হাত দিয়ে ধাক্কা মেরে সব খাবার আর চায়ের কাপ মেঝেতে ফেলে দিল। ঝনঝন শব্দে চীনামাটির বাসনগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে গেল, ঠিক যেভাবে আনিকার জীবনটা ভেঙেছিল। সে হন হন করে নিজের রুমে গিয়ে দরজাটা ধরাম করে আটকে দিল। পরের 2 দিন ধরে এই বাড়ির অবস্থা আরো বেশি বিধ্বস্ত আর শোচনীয় হয়ে উঠল। বাড়ির চারদিকের বাতাস যেন এক বিষাক্ত বিষাদে ভারী হয়ে রইল। স্বাধীনের বাবা লজ্জায়, ক্ষোভে আর অপমানে ঘর থেকে বের হওয়া বন্ধ করে দিলেন। তিনি নিজের ছেলের মুখের দিকে তাকানো তো দূরের কথা, তার ছায়াও সহ্য করতে পারছিলেন না। স্বাধীনের মা সারাদিন শুধু ঘরের এক কোণে বসে ঢুকরে ঢুকরে কাঁদতেন আর নিজের ভাগ্যকে দোষ দিতেন। রান্না বান্না, খাওয়া দাওয়া সবকিছু একেবারে বন্ধ হয়ে গেল। পুরো বাড়িটা যেন এক অভিশপ্ত ধ্বংসস্তূপে পরিণত হলো। তৃতীয় দিন সকালে স্বাধীন আবারও সাহস করে আনিকার রুমের দরজায় নক করলো। আনিকা দরজা খুলতেই স্বাধীন অত্যন্ত করুণ এবং অসহায় ভাবে তার সামনে হাত জোর করে দাঁড়ালো। আনিকা, আমি তোমার পায়ে পড়ছি। দয়া করে আমার মা বাবাকে আর শাস্তি দিও না। ওনারা বুড়ো মানুষ, ওনারা এই মানসিক চাপ সহ্য করতে পারছেন না। তুমি আমার সাথে যা খুশি করো, আমাকে চাবুক দিয়ে মারো, তাও ওনাদের একটু শান্তিতে থাকতে দাও। শান্তি? এই শব্দটা তো তুই আমার জীবন থেকে 3 দিন আগেই চিরকালের জন্য মুছে দিয়েছিস স্বাধীন। তোর বাবার এই অবস্থা দেখে তোর খুব কষ্ট হচ্ছে। আমার বাবার যখন সমাজ আর লোকলজ্জার ভয়ে বুক ফেটে যাচ্ছিল, তখন তোর এই দরদ কোথায় ছিল? শোন স্বাধীন, এটা তো মাত্র শুরু। তোদের এই পুরো পরিবারকে আমি এই সমাজের বুকে এমনভাবে নগ্ন করব যে তোরা বিষ খেয়ে মরার জায়গাও পাবি না। তুমি দিন দিন একটা পাথর হয়ে যাচ্ছ আনিকা। আমি স্বীকার করছি আমি অন্যায় করেছি, কিন্তু তুমিও তো প্রতিশোধের নামে একটা পুরো পরিবারকে ধ্বংস করে দিচ্ছ। হ্যাঁ, আমি পাথর,
আমাকে পাথর বানিয়েছিস তুই। তুই একটা ধর্ষক, আর ধর্ষকের পরিবার কখনো শান্তিতে ঘুমাতে পারে না। এখন আমার চোখের সামনে থেকে দূর হ। তোর ওই মুখটা দেখলে আমার নিজের শরীরের চামড়া ছিঁড়ে ফেলতে ইচ্ছে করে। স্বাধীন আর কোনো উত্তর দিতে পারল না। সে দেওয়াল ধরে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, আর আনিকা তার মুখের উপর ধরাম করে দরজাটা বন্ধ করে দিল। সেই বন্ধ দরজার ওপাশ থেকে স্বাধীনের মনে হতে লাগলো সে হয়তো আনিকাকে বিয়ের মাধ্যমে নিজের খাঁচায় পুড়েছিল, কিন্তু আজ সে নিজেই নিজের তৈরি করা এক নরকের আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। দিনগুলো যেন এক একটি জ্বলন্ত কয়লার মতো পার হচ্ছিল। এই 1 মাসের মধ্যে স্বাধীনের বাড়ির ভেতরের চেহারাটা পুরোপুরি বদলে গেছে। স্বাধীন এবং তার বাবা মা অনেকভাবে আনিকার কাছে ক্ষমা চাওয়ার চেষ্টা করেছে, তার মন গলানোর আপ্রাণ চেষ্টা করেছে। স্বাধীনের মা চোখের জল ফেলতে ফেলতে প্রতিদিন সকালে আনিকার ঘরের দরজার সামনে এসে দাঁড়াতেন। মা আনিকা, দরজাটা একটু খোল মা। জানি আমার ছেলেটা তোর সাথে অনেক বড় অন্যায় করেছে, কিন্তু বিয়েটা যখন হয়ে গিয়েছে তখন সমাজ সংসারের নিয়মে এখন দুটো পরিবারকে এক সুতোয় বেঁধে সংসার করাটাই শ্রেয়। তুই এভাবে না খেয়ে থাকলে আমরা কিভাবে বাঁচবো মা? আমাদের একটু ক্ষমা করে দে। আমি আপনাদের আগেই বলেছি, আমাকে মা বলে ডাকার চেষ্টা করবেন না। আপনাদের ছেলের অপরাধের মাসুল এই সংসারের সবাইকে দিতে হবে। আমার সাথে সংসারের কথা বলতে আসবেন না। আনিকার বাইরের শক্ত খোলসটা ভাঙা এত সহজ ছিল না। দিনের আলোয় সে সবার সামনে একটা অত্যন্ত কঠিন স্বভাব ধরে থাকতো, কিন্তু দিনের আলোর সে অহংকারী আর নিষ্ঠুর আনিকা রাতের আধারে একেবারে বদলে যেত। রাতের আধারে যখন চারদিক নিস্তব্ধ হয়ে যেত, তখন আনিকার চোখে নামতো শ্রাবণের বৃষ্টি। সে নিজের বিছানায় শুয়ে বালিশে মুখ গুজে ঠুকরে ঠুকরে কান্না করত। আমি কেন এমন হয়ে যাচ্ছি? আমি তো মনে মনে এমন ছিলাম না। আমি তো কোনোদিন কারো সাথে একটা কড়া গলায় কথাও বলিনি, কারো মনে আঘাত দিয়ে কথা বলিনি। তবে আজ আমি এমন কেন করছি? একজনের ভুলের শাস্তি কেন আমি অন্য নিরপরাধ মানুষদের দিচ্ছি? দোষ তো স্বাধীন করেছে। স্বাধীন একটা চরম অপরাধ করেছে, কিন্তু স্বাধীনের বৃদ্ধ বাবা মা তো কোনো অপরাধ করেননি। ওনারা তো এই অন্যায়ের সাথে জড়িত ছিলেন না। তবে কেন ওনাদেরকে প্রতিদিন এইভাবে অপমান সহ্য করতে হচ্ছে? হে খোদা, আমি এই অপরাধ বোধ কোথায় রাখবো? এই প্রশ্নগুলো রাতের অন্ধকারে আনিকার মনের ভেতর হাতুড়ির মতো আঘাত করত। এভাবে দেখতে দেখতে প্রায় 1 মাস কেটে গেল। এই একটা মাসে স্বাধীন অনেক রকম ভাবে চেষ্টা করেছে আনিকার রাগ ভাঙানোর, তার মনের কষ্টটা একটু হলেও কমানোর। একদিন সকালে স্বাধীন আনিকার ঘরে 1 কাপ গরম চা আর ফল নিয়ে এসে দাঁড়ালো। আনিকা, এই নাও, তোমার জন্য একটু চা আর ফল নিয়ে এসেছি। তুমি সকাল থেকে কিছু খাওনি, প্লিজ এটা একটু মুখে দাও। তোর হাতের ছোঁয়া কোনো জিনিস আমি মুখে দেব না স্বাধীন। নিয়ে যায় এগুলো আমার চোখের সামনে থেকে। কেন তুমি প্রতিদিন নিজেকে এভাবে শেষ করে দিচ্ছ আনিকা? তুমি আমার উপর রাগ করে না খেয়ে থাকো, তুমি রাতে ঘুমাও না, তোমার এই অবস্থা আমার সহ্য হয় না। তুমি আমাকে চাবুক দিয়ে মারো, তাও নিজের শরীরটাকে এভাবে ধ্বংস করো না। তোর মুখে আমার জন্য এত চিন্তা মানায় না স্বাধীন। তুই আমার শরীর নিয়ে চিন্তা করছিস? তুই 1 মাস আগে নিজের পাশবিক লালসা অপবিত্র করেছিস। সে শরীরের ভাঙা গড়া নিয়ে কথা বলার অধিকার তোকে কে দিয়েছে? দূরে থাক আমার থেকে। আমি জানি তুমি আমাকে ঘৃণা করো, আমার অপরাধের কোনো ক্ষমা নেই, কিন্তু বিয়েটা তো এখন একটা সত্যি। আমরা কি পারি না এই 4 দেয়ালের মাঝে একটা সাধারণ জীবন কাটাতে? আমি তোমার পায়ে পড়ছি আনিকা। আমার মা বাবা বুড়ো মানুষ, ওনারা প্রতিদিন তোমার এই রূপ দেখে ভেতরে ভেতরে মরে যাচ্ছেন। ওনাদের অন্তত একটু মাফ করে দাও। তোর মা বাবার জন্য খুব বুক ফাটছে তো। তবে শোন, যেদিন তুই একটা মেয়ের জীবন নিয়ে ছিনিমিনি খেলেছিলি, সেদিন তোর এই বাবা মার কথা মনে ছিল না? তুই অপরাধ করবি আর তোর পরিবার শান্তিতে থাকবে? তা তো হতে পারে না। তোদের এই পুরো পরিবারকে আমি এই নরকের আগুনে পুড়িয়ে ছাই করব। তুই যতবার আমার কাছে আসবি, আমি ততবার তোকে কুকুরের মতো তাড়িয়ে দেব। তুমি দিন দিন একটা পাথর হয়ে যাচ্ছ আনিকা। আমি স্বীকার করছি আমি অন্যায় করেছি, কিন্তু তুমিও তো প্রতিশোধের নামে একটা পুরো পরিবারকে ধ্বংস করে দিচ্ছ। তুমি একবার নিজের মনের দিকে তাকিয়ে দেখো, তুমিও তো ভেতরে ভেতরে কষ্ট পাচ্ছ। হ্যাঁ, আমি পাথর। আমাকে পাথর তুই বানিয়েছিস। তুই একটা ধর্ষক, আর একটা ধর্ষকের পরিবার কখনো শান্তিতে ঘুমাতে পারে না। যা এখন আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। তোর ওই মুখটা দেখলে আমার নিজের শরীরের চামড়া ছিঁড়ে ফেলতে ইচ্ছে করে। তুই ভাবিস না 1 মাস ধরে তোর এই অনুনয় শুনে আমার মন গলবে।
তোর প্রতিটা কথাই আমার কাছে বিষের মতো লাগে। আমি হাল ছাড়ব না আনিকা। আমি জানি একদিন তোমার এই বরফ মন গলবেই। আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার কাছে ক্ষমা চেয়ে যাব। তোর এই ফালতু আশা কোনোদিন পূরণ হবে না স্বাধীন। এখন মুখ বন্ধ কর আর আমার ঘর থেকে বের হ। স্বাধীন বারবারই আনিকার কাছে যাওয়ার চেষ্টা করেছে, তার ভেতরের কষ্টটা ভাগ করে নেওয়ার চেষ্টা করেছে, কিন্তু বারবারই আনিকা তাকে চরম অবহেলা আর ঘৃণা দিয়ে দূরে সরিয়ে দিয়েছে। স্বাধীনের প্রতিটি চেষ্টাই ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। আনিকার এই পাথরের মতো কঠিন রূপের আড়ালে যে এক মহাসমুদ্রের মতো কান্না লুকিয়ে আছে, তা স্বাধীন কিংবা তার পরিবার কেউই টের পাচ্ছিল না। দেখতে দেখতে দীর্ঘ 3টি মাস কেটে গেল। এই 3 মাসে আনিকা আর স্বাধীনের সম্পর্কের বরফ এতটুকুও গলেনি। ঠিক এই সময়েই দীর্ঘ 3 মাস পর বিদেশ থেকে বাংলাদেশে ফিরে আসে আকাশ। আকাশের সাথে আনিকার বিয়ে প্রায় ঠিকঠাক ছিল, কিন্তু এই 3 মাস ধরে আনিকা আকাশের সাথে সমস্ত যোগাযোগ বন্ধ করে দিয়েছিল। হঠাৎ করে আনিকার এমন যোগাযোগ বন্ধ করে দেওয়াতে আকাশ সেখানে না পারছিল শান্তিতে থাকতে, আর না পাচ্ছিল সবকিছু ছেড়ে হুট করে চলে আসতে। অনেক কষ্টে, এক বুক উৎকণ্ঠা আর যন্ত্রণা নিয়ে সে সেখানে 3টা মাস কাটিয়ে অবশেষে বাংলাদেশে ফিরে আসে। বিমানবন্দর থেকে নেমে সে আর এক মুহূর্তও দেরি না করে সোজা আনিকাদের বাড়িতে গিয়ে হাজির হয়। ড্রয়িং রুমে আনিকার বাবা মাকে দেখে আকাশ আর নিজের আবেগ ধরে রাখতে পারল না। আঙ্কেল, আন্টি, আনিকা কোথায়? ও কেন এমন করলো আমার সাথে? দীর্ঘ 3টে মাস ও আমার একটা ফোনও ধরেনি, কোনো মেসেজের রিপ্লাই দেয়নি। আমি এখানে প্রতিটা দিন কিভাবে কাটিয়েছি আপনাদের কোনো ধারণা আছে? কি হয়েছে আনিকার? ও কি আমার ওপর কোনো কারণে রেগে আছে? আকাশের এই আকুল প্রশ্ন শুনে আনিকার বাবা এবং মা দুজনেই মাথা নিচু করে নিশ্চুপ হয়ে রইলেন। তাদের চোখে অপরাধবোধ আর কান্নার জল। কেউ কোনো কথা বলছেন না দেখে আকাশের মনের ভেতরের ভয়টা আরো বেড়ে গেল। সে এবার জোর দিয়ে বলল, আপনারা চুপ করে আছেন কেন আঙ্কেল, আন্টি? কিছু তো বলুন। আনিকার কি কোনো বড় অসুখ হয়েছে, নাকি অন্য কোথাও ও চলে গেছে? আপনারা এভাবে মুখ লুকিয়ে রাখলে আমি কিন্তু পাগল হয়ে যাব। দোহাই লাগে, আমাকে সত্যিটা বলুন। আকাশ বাবা, তুমি আমাদের ক্ষমা করে দাও। আমরা তোমাকে মুখ দেখানোর যোগ্য নই। আনিকার বিয়ে হয়ে গেছে। কি কি বলছেন আঙ্কেল? বিয়ে হয়ে গেছে মানে? এটা কিভাবে সম্ভব? ও তো আমাকে ভালোবাসতো। আমাদের বিয়ে ঠিক হয়েছিল। কার সাথে বিয়ে হয়েছে ওর? আমাদের ভার্সিটিরই একটা ছেলের সাথে বাবা। ওর নাম স্বাধীন। সে অনিকারই ছাত্র। অনিকা নিজে জেদ করে ওকেই বিয়ে করেছে। আমাদের আর কিছু করার ছিল না বাবা। কার সাথে বিয়ে হয়েছে সেটা জানা মাত্রই আকাশের পায়ের নিচের মাটি যেন এক নিমিষে সরে গেল। আনিকা তার নিজের ছাত্রকে বিয়ে করেছে, এটা সে কিছুতেই বিশ্বাস করতে পারছিল না। আকাশ আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে সময় নষ্ট করল না। সে সোজা স্বাধীনের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। স্বাধীনের বাড়ির গেট দিয়ে ভেতরে ঢুকে আকাশ দেখল বারান্দার এক কোণে আনিকা ফুল গাছে পানি দিচ্ছে আর আনমনে শূন্য দৃষ্টিতে ফুলের দিকে তাকিয়ে আছে। তার পুরো চেহারায় এক চরম বিষাদের ছাপ। আকাশ ধীর পায়ে এগিয়ে গিয়ে আনিকার ঠিক পেছনে গিয়ে দাঁড়ালো। পেছনে কারোর অস্তিত্ব টের পেয়ে আনিকা চমকে উঠে পেছনে ফিরে তাকালো। আকাশকে সামনে দেখা মাত্রই আনিকার আত্মা কেঁপে উঠল। তার হাত থেকে পানির মগটা মেঝেতে পড়ে গেল। আকাশ, তুমি তুমি এখানে? তুমি কবে ফিরেছো? হ্যাঁ আনিকা, আমি তোমার সেই আকাশ, যাকে তুমি কোনো কারণ ছাড়াই দীর্ঘ 3 মাস ধরে এক জ্যান্ত নরকে বাঁচিয়ে রেখেছ। আজ আমি জানতে এলাম আনিকা, কেন করলে এমনটা? আমার ভালোবাসা কি এতই সস্তা ছিল যে 3টে মাসের মধ্যে তুমি অন্য কারো গলায় মালা দিয়ে দিলে, তাও আবার তোমার নিজের একটা ছাত্রের গলায়? যা দেখছো সেটাই সত্যি আকাশ। বিয়েটা আমি নিজের ইচ্ছেতেই করেছি। স্বাধীনকে আমার ভালো লেগেছে, তাই আমি ওর সাথে সংসার করছি। এখানে তোমার কোনো প্রশ্ন করার অধিকার নেই। মিথ্যা কথা, একদম মিথ্যা কথা বলছো তুমি আনিকা। আমি তোমাকে চিনি, তোমার এই চোখ দুইটাকে আমি চিনি। তুমি নিজে থেকে কখনো এতটা নিচে নামতে পারো না। তুমি নিজের ছাত্রকে ভালোবেসে বিয়ে করেছো। এই ফালতু গল্প তুমি অন্য কাউকে বিশ্বাস করাও, আকাশকে না। বলো আনিকা, কি লুকাচ্ছ আমার কাছে? ও তোমাকে কোনো জোর করেছে? ও কি তোমার কোনো ক্ষতি করার ভয় দেখিয়েছে? আনিকার ইচ্ছে করছিল আকাশের বুকে ডেলিকে কিস জড়িয়ে ধরে চিৎকার করে কেঁদে বলতে, আকাশ, ও একটা জানোয়ার। ও আমার পবিত্রতা কেড়ে নিয়েছে, আমাকে ব্ল্যাকমেল করে এই নরকে এনেছে। কিন্তু সে যদি আজ সত্যটা আকাশকে বলে, তবে আকাশ রাগের মাথায় স্বাধীনকে খুন করে ফেলবে, আর স্বাধীনের কাছে থাকা সে আপত্তিকর ছবিগুলো পুরো সমাজে ছড়িয়ে পড়বে। তখন আকাশের জীবনটাও ধ্বংস হয়ে যাবে, আর তার বাবার সম্মানও শেষ হয়ে যাবে। তাই সে আকাশের সামনে এমন ভাবে
ফুটিয়ে তুলল যেন সে ইচ্ছা করেই বিয়েটা করেছে। আকাশ, বাড়াবাড়ি করো না। মানুষের মন তো পরিবর্তন হতেই পারে, তাই না? তুমি বিদেশে যাওয়ার পর আমার মনে হয়েছে স্বাধীন আমার জন্য পারফেক্ট। ও আমাকে খুব ভালোবাসে আর আমিও ওকে ভালোবেসে ফেলেছি। তাই আমি নিজের ইচ্ছাতেই বাবা মাকে ওর বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে পাঠিয়েছিলাম। তুমি শুধু হানি এখানে এসে সিন ক্রিয়েট করো না। তুমি এখন এখান থেকে চলে যাও, আমার স্বামী দেখলে রেগে যাবে। আমার দিকে তাকিয়ে কথা বলো আনিকা। তোমার এই শুকনো মুখ, চোখের নিচের এই কালি, এইগুলো কি একটা সুখী মেয়ের চেহারা? তুমি নিজের মুখে নিজের ভালোবাসা এইভাবে অস্বীকার করতে পারো না? হ্যাঁ পারি। আকাশ, তুমি ভুলে যাচ্ছ তুমি এখন একজন বিবাহিত মেয়ের সামনে দাঁড়িয়ে আছো। আমি স্বাধীনকে ভালোবাসি আর এটাই একমাত্র সত্যি। তুমি এখন পরপুরুষ। আমার সংসারে আগুন লাগানোর চেষ্টা করো না। দয়া করে আমার জীবন থেকে চিরকালের জন্য দূর হয়ে যাও। আনিকার মুখে এমন নিষ্ঠুর আর কঠিন কথা শুনে আকাশ পুরোপুরি ভেঙে পড়ল। সে আনিকাকে ভুল বুঝলো। আকাশের দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। সে যাওয়ার জন্য পেছন ফিরে দুপা বাড়িয়ে আবার থমকে দাঁড়ালো। সে আনিকার দিকে ঘুরে তাকিয়ে অত্যন্ত গম্ভীর গলায় বলল, ঠিক আছে আনিকা, তুমি যখন বলছো তুমি নিজের ইচ্ছাতেই এই বিয়ে করেছো, আমি মেনে নিলাম। কিন্তু একটা কথা মনে রেখো, আমার কোনোভাবে বিশ্বাস হচ্ছে না যে তুমি নিজে থেকেই এই বিয়েটা করেছো। তবে আমি যদি কখনো জানতে পারি যে এর পেছনে অন্য কোনো কারণ আছে, কেউ তোমাকে বাধ্য করেছে বা ব্ল্যাকমেইল করেছে, তবে আমার থেকে খারাপ কিন্তু আর কেউই হবে না। আমি তাকে এই পৃথিবীর থেকে মিটিয়ে দেব। আকাশের মুখ থেকে এই ভয়ঙ্কর হুঁশিয়ারি শুনে আনিকা মনে মনে প্রচন্ড ভয় পেয়ে গেল। তার বুকটা ভয়ে দুরু দুরু করে কাঁপতে লাগলো। যে আকাশ যদি কোনোভাবে স্বাধীনের সেই পৈশাচিক ধর্ষণের কথা আর ব্ল্যাকমেলের কথা জেনে যায়, তবে সব শেষ হয়ে যাবে। কিন্তু সে নিজের সেই ভয়টা মুখে বিন্দুমাত্র প্রকাশ করলো না। সে এক দৃষ্টিতে আকাশের চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল, আর তার চোখের কোণ দিয়ে এক ফোঁটা তপ্ত অশ্রু গড়িয়ে ঘাসের উপর আশ্রে পড়ল। স্বাধীন দিনরাত এক করে আনিকার মন জয় করার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছিল। সে ভার্সিটিতে হোক বা বাড়িতে হোক, আনিকাকে সবসময় হাসি খুশি রাখার চেষ্টা করত। আনিকার মন থেকে নিজের প্রতি তৈরি হওয়া ওই চরম ঘৃণাটা সরিয়ে দিয়ে সেখানে একটুখানি জায়গা করে নিতে সে যেন নিজের অস্তিত্ব বাজি ধরেছিল। এই এক মাসে স্বাধীন আনিকার জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছিল। সে জানতো আনিকা শিক্ষকতা কতটা ভালোবাসে। তাই প্রতিদিন সকালে সে নিজে আনিকার ভার্সিটির লেকচার শিটগুলো সুন্দর করে গুছিয়ে ডেস্কে রেখে দিত। আনিকা যাতে ভার্সিটিতে যাওয়ার সময় কোনো রকম ঝামেলার মুখোমুখি না হয়, সেজন্য স্বাধীন নিজের বাইকটা প্রতিদিন একদম পরিষ্কার করে দরজার সামনে দাঁড়িয়ে থাকতো তাকে ড্রপ করার জন্য। আনিকা প্রথমে তীব্র আপত্তি জানালেও স্বাধীনের জোড়াজড়িতে এবং লোক লজ্জার ভয়ে সে বাইকে উঠতে বাধ্য হতো। ভার্সিটির ক্যান্টিন থেকে আনিকার প্রিয় ব্ল্যাক কফি আর স্যান্ডউইচ নিজে গিয়ে কিনে এনে সে আনিকার কমন রুমের টেবিলে রেখে আসতো। শুধু তাই নয়, বাড়িতে এসেও স্বাধীন আনিকার পছন্দের রজনীগন্ধা ফুল এনে তার পড়ার টেবিলে ফুলদানিতে সাজিয়ে রাখত। রাতের বেলা আনিকা যখন পড়ার টেবিলে নোট তৈরি করত, তখন স্বাধীন দূর থেকে লক্ষ্য রাখতো তার কখন কি প্রয়োজন। আনিকা, এই নাও এক গ্লাস গরম দুধ। তুমি রাত জেগে কাজ করছো, শরীরটা খারাপ করবে। আমি টেবিলের কোণে রেখে গেলাম, রাগ করে ফেলে দিও না প্লিজ। তোকে কতবার বলেছি স্বাধীন, আমার সামনে আসার চেষ্টা করবি না। তোর এই লোক দেখানো ভালো মানুষই আমার সহ্য হয় না। এটা লোক দেখানো নয় আনিকা, আমি জানি আমি তোমার জীবনের সবথেকে বড় ক্ষতিটা করেছি, কিন্তু বিশ্বাস করো এখন আমার প্রতিটা নিঃশ্বাস শুধু তোমার মুখে এক চিলতে হাসি দেখার জন্য চলে। তুমি আমাকে সারা জীবন ঘৃণা করো, আমার তাতে আপত্তি নেই, কিন্তু নিজেকে এভাবে কষ্ট দিও না। আমি শুধু তোমার একটু কাছাকাছি থাকতে চাই, যাতে তোমার ভেতরের কষ্টটা আমি কিছুটা হলেও কমিয়ে দিতে পারি। তোর এই মুখটা দেখলে আমার সেই রাতের কথা মনে পড়ে স্বাধীন। তুই যত ভালো কাজে করিস না কেন, আমার মন থেকে এই ঘৃণা তুই কোনোদিন মুছতে পারবি না। আমি হাল ছাড়বো না আনিকা, যত বছর লাগবে আমি অপেক্ষা করব। একদিন আমি তোমার মনের এই ঘৃণা দূর করে সেখানে নিজের জন্য একটুখানি জায়গা করে নেবই। অন্যদিকে স্বাধীনের বাবা মাও নিজেদের চরম অপরাধ বোধ থেকে আর নিজেদের একমাত্র সন্তানের করা কৃতকাজের জন্য ভেতরে ভেতরে প্রতিনিয়ত লজ্জিত হচ্ছিলেন। ওনারা বুঝতে পেরেছিলেন আনিকার উপর কতটা বড় অন্যায় করা হয়েছে। তাই ওনারা আনিকাকে নিজেদের মেয়ের মতো স্নেহ করতে শুরু করলেন, তাকে অনেক ভালোবাসতে লাগলেন। স্বাধীনের মা প্রতিদিন আনিকার পছন্দের খাবার রান্না করতেন এবং আনিকা টেবিলে না বসলে ওনারাও না খেয়ে বসে থাকতেন।
মা আনিকা, এই নে তোর প্রিয় ইলিশ মাছের লেজ দিয়ে কাঁঠালের বিচি রান্না করেছি, তুই একটুখানি মুখে দে মা। আমার ছেলের পাপের কারণে তুই কেন নিজেকে এভাবে শাস্তি দিচ্ছিস? আমরা তোকে এই বাড়ির বউ নয়, আমাদের নিজেদের মেয়ে করে রাখতে চাই মা। আন্টি, আপনারা কেন বুঝতে পারছেন না? আমি আপনাদের সাথে কোনো সম্পর্ক তৈরি করতে চাই না। আপনাদের ছেলের কারণে আমি আজ এই নরকে বন্দি। মারে, আমরা তো বড় মানুষ, আমাদের সন্তান যে এতটা নিচে নামতে পারে আমরা ভাবতেও পারিনি। আমরা ওর হয়ে তোর কাছে হাত জোড় করে ক্ষমা যাচ্ছি, তুই আমাদের পর করে রাখিস না মা। এই সংসারে তুই যেভাবে চাইলু সেভাবেই সব হবে, আমাদের উপর অন্তত রাগ করে থাকিস না মা। বৃদ্ধ শ্বশুর শাশুড়ির চোখের জল আর এই অকপট ভালোবাসা আনিকার ভেতরের কঠিন পাথরটাকে আস্তে আস্তে গলাতে শুরু করলো। আনিকা নিজের অজান্তেই মনে মনে না চাইতেও বারবার তাদের ক্লোজ হয়ে যাচ্ছিল। ওনাদের এই নিঃস্বার্থ স্নেহ আর স্বাধীনের দিনরাতের আপ্রাণ চেষ্টা আনিকার মনের ভেতরে তীব্র প্রতিশোধের আগুনটাকে এক অদ্ভুত দোলাচলের মধ্যে ফেলে দিল। সে একদিকে চাইছিল ঘৃণা ধরে রাখতে, কিন্তু চারপাশের এই ভালোবাসা তাকে বারবার দুর্বল করে দিচ্ছিল। দিনগুলো তার নিজের নিয়মেই চলছিল। আনিকার ভেতরের মানসিক টানা পড়েন যখন চরম সীমায়, ঠিক তখনই এ বাড়িতে ঘটে গেল এক আকস্মিক দুর্ঘটনা। সেদিন বিকেলে ভার্সিটির কিছু জরুরি খাতা দেখার জন্য আনিকা খুব তাড়াহুড়ো করে দোতলা থেকে নিচে নামছিল। মনের ভেতর নানা রকম চিন্তার কারণে সে সিঁড়িতে ঠিকমতো খেয়াল করেনি। হঠাৎ করে একটা সিঁড়িতে পা পিছলে গিয়ে আনিকা ভারসাম্য হারিয়ে ফেলে এবং বেশ কয়েকটি সিঁড়ি গড়িয়ে একেবারে নিচে এসে আছড়ে পড়ে। তার মুখ থেকে এক তীব্র আর্তনাদ বের হয়ে আসে। মাগো! আনিকার এই বুক ফাটা চিৎকার শুনে রান্নাঘর থেকে স্বাধীনের মা আর উপরের ঘর থেকে স্বাধীন তড়িৎ গতিতে ছুটে এলো। তারা এসে দেখলো আনিকা মেঝেতে পড়ে ব্যথায় ছটফট করছে এবং নিজের ডান পাটা শক্ত করে ধরে কেঁদে চলেছে। স্বাধীন এক মুহূর্তও দেরি না করে হাঁটু ঘিরে আনিকার পাশে বসে পড়ল। আনিকা, কি হয়েছে? কোথায় লেগেছে তোমার? মা দেখো, আনিকার পাটা কেমন যেন বেঁকে গেছে। ওরে আল্লাহ রে, এত উপর থেকে পড়েছে মেয়েটা। স্বাধীন, তুই হাঁ করে তাকিয়ে আছিস কেন? জলদি ওকে কোলে তুলে গাড়িতে নে, ডাক্তারখানায় নিয়ে যেতে হবে। স্বাধীন কোনো কথা না বাড়িয়ে আলতো করে আনিকাকে নিজের কোলে তুলে নিল। তীব্র ব্যথায় আনিকা তখন এতটাই কাতর ছিল যে স্বাধীনের বুকে মাথা ঠেকাতেও সে বাধা দেওয়ার শক্তি পাচ্ছিল না। হাসপাতালে নিয়ে যাওয়ার পর এক্স-রে করে ডাক্তার জানালেন উপর থেকে পড়ে যাওয়ার কারণে আনিকার পায়ের গোড়ালির হাড় কিছুটা সরে গেছে। ডাক্তার পাটা সোজা করে ব্যান্ডেজ বেঁধে দিলেন এবং কড়া নির্দেশ দিলেন আগামী 1 মাস যেন সে বিছানা থেকে একদম পা না নামায়। হাসপাতাল থেকে বাড়িতে এনে আনিকাকে যখন ঘরে শুয়ে দেওয়া হলো, তখন থেকেই শুরু হলো এই পরিবারের এক অভূতপূর্ব অধ্যায়। স্বাধীন এবং স্বাধীনের বাবা মা রাত দিন এক করে আনিকার সেবা করতে লাগলেন। স্বাধীন নিজের ভার্সিটি যাওয়া, বন্ধুদের সাথে আড্ডা সবকিছু একেবারে বন্ধ করে দিল। সে দিনরাত আনিকার ঘরের একটা চেয়ারে বসে থাকতো। আনিকার কখন ওষুধ খাওয়ার সময় হলো, কখন তার পানির প্রয়োজন, সব সে নিজের হাতে করত। এমনকি আনিকা যাতে শুয়ে শুয়ে বোর না হয় সেজন্য স্বাধীন তার পড়ার টেবিল থেকে পছন্দের গল্পের বইগুলো এনে তার বালিশের পাশে সাজিয়ে রাখত। গভীর রাতে যখন আনিকা ব্যথায় সামান্য একটু শব্দ করত, স্বাধীন সাথে সাথে জেগে উঠে তার পায়ে আলতো করে হাত বুলিয়ে দিত। খুব বেশি ব্যথা করছে আনিকা, এই ওষুধটা একটু খেয়ে নাও। ডাক্তার বলেছেন এটা খেলে ব্যথা কমে যাবে। আমি কি পায়ে একটু গরম সেক দেব? তোকে এত কিছু করতে হবে না স্বাধীন, তুই নিজের রুমে গিয়ে ঘুমা, আমি ঠিক আছি। তুমি ঠিক নেই আনিকা, আর তোমাকে এই অবস্থায় ফেলে আমি কোথাও যাব না। তুমি আমাকে যতই তাড়িয়ে দাও, যতক্ষণ না তুমি নিজের পায়ে হেঁটে ভার্সিটিতে যেতে পারছো ততক্ষণ এই স্বাধীন তোমার পাশ থেকে এক চুলও নড়বে না। শুধু স্বাধীনই নয়, স্বাধীনের মাও বুড়ো শরীরের হাড় ভাঙা খাটুনি হাঁটতে লাগলেন। তিনি প্রতিদিন 3 বেলা আনিকার পছন্দের স্যুপ, নরম ভাত আর পুষ্টিকর খাবার তৈরি করে নিজের হাতে এসে খাইয়ে দিতেন। স্বাধীনের বাবাও প্রতিদিন সকালে লাঠি ভর দিয়ে বাজারে যেতেন শুধু আনিকার জন্য তাজা ফলমূল কিনে আনার জন্য। মারে, চামচটা মুখে দে, একটু না খেলে এই হাড় জোড়া লাগবে কিভাবে? তুই আমাদের উপর যত খুশি রাগ কর মা, কিন্তু এই বুড়ো মা বাবার হাতের খাবার ফিরিয়ে দিস না। আমরা যে তোকে কতটা ভালোবাসি তা যদি তোকে বোঝাতে পারতাম। হ্যাঁ মা, স্বাধীন যা করেছে তার জন্য আমরা ঈশ্বরের কাছে প্রতিদিন ক্ষমা চাই, কিন্তু তোকে এই অবস্থায় দেখে আমাদের বুকটা ফেটে যায়। তুই আমাদের নিজের মা বাবা মনে করে এই সেবাটুকু একটু গ্রহণ কর মা। এই 1 সপ্তাহে 24 ঘন্টা নিরলস সেবা, নিঃস্বার্থ ভালোবাসা আর শ্বশুর শাশুড়ির চোখের জল
আনিকার মনের ভেতরে জমাট বাঁধা বরফটাকে এক নিমিষে গলিয়ে দিল। সে বিছানায় শুয়ে শুয়ে দেখত কিভাবে একটা ছেলে নিজের সব সুখ বিসর্জন দিয়ে তার পায়ের কাছে পড়ে আছে, কিভাবে দুটো বুড়ো মানুষ নিজেদের সন্তানের পাপের প্রায়শ্চিত্ত করতে তার সামনে হাত জোর করে সেবা করে যাচ্ছে। এই দৃশ্য আনিকার মন পুরোপুরি ছুঁয়ে গেল। সে বুঝতে পারলো এরা লোক দেখানো কিছু করছে না, এরা সত্যিই তাকে নিজেদের মনের মণিকোঠায় জায়গা দিয়েছে। আনিকার ভেতরের সেই তীব্র প্রতিশোধের আগুন আর ঘৃণা আস্তে আস্তে কর্পূরের মতো উড়ে যেতে লাগলো। সে না চাইতেও নিজের অজান্তেই এই পরিবারের সঙ্গে মিশে যেতে থাকলো। স্বাধীনের দেওয়া চায়ের কাপটা সে এখন আর ফেলে দেয় না, বরং ধীর কাপে চুমুক দেয়। স্বাধীনের মা যখন তার মাথায় তেল মালিশ করে দেন, আনিকা তখন পরম শান্তিতে চোখ বুজে থাকে। এই এক সপ্তাহের অসুস্থতা যেন আনিকাকে এ বাড়ির এক অবিচ্ছেদ্য অংশ বানিয়ে তুলল। ভাঙা হাড় জোড়া লাগার সাথে সাথে আনিকার মনের ভেতরের ক্ষতগুলো যেন এক অদ্ভুত ভালোবাসার প্রলেপে শুকিয়ে আসছিল। যে বাড়িটাকে সে একসময় নিজের হাতে জ্যান্ত জাহান্নাম বানিয়েছিল, আজ সেই বাড়ির প্রতিটি কোণে এক টুকরো শান্তির আলো দেখা যাচ্ছে। আনিকা এখন পুরোপুরি সুস্থ। সে আর আগের মতো নিজের ঘরে দরজা বন্ধ করে বসে থাকে না। প্রতিদিন সকালে সে নিজের ইচ্ছেতেই স্বাধীনের মায়ের সাথে রান্নাঘরে গিয়ে দাঁড়ায়। ওনার হাত থেকে খুন্তিটা কেড়ে নিয়ে পরম যত্নে রান্না করে। মা আনিকা, তুই কেন শুধু শুধু কষ্ট করছিস? তোর পাটা তো মাত্র ভালো হলো, তুই একটু জিরিয়ে নে মা। মা, আপনি শুধু শুধু চিন্তা করেন, আমি এখন একদম ঠিক আছি। আর আপনার সাথে রান্না করতে আমার বেশ ভালোই লাগে। এখন স্বাধীনের পছন্দের ওই ডিমের কোরমাটা আমি নিজে রাঁধবো। দুপুরের খাওয়া দাওয়া শেষে ড্রয়িং রুমে স্বাধীনের বাবা মায়ের সাথে মেঝেতে মাতুর পেতে বসে আনিকা গল্প করে লুডো খেলে। ছক্কা আর পুটের চালে সারা বাড়িটা তাদের হাসির শব্দে মুখরিত হয়ে ওঠে। ঘরের দরজার আড়ালে দাঁড়িয়ে স্বাধীন প্রাণ ভরে তার ভালোবাসার মানুষের এই হাসি মুখ দেখে। সে দূর থেকে ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা জানায় যে তার অপরাধের অন্ধকার পেরিয়ে অবশেষে আনিকা এই পরিবারকে আপন করে নিয়েছে। এখন প্রতিদিন স্বাধীন আর আনিকা একসাথে ভার্সিটিতে যায়, আবার একসাথেই বাড়ি ফেরে। যদিও ভার্সিটির কেউ এখনো জানে না তাদের এই বিয়ের ব্যাপারটা, কারণ আনিকার সম্মানের কথা ভেবে স্বাধীন নিজের এই সম্পর্কটাকে সবার আড়ালে রেখেছে। ক্যাম্পাসের করিডোরে যখন তাদের চোখাচোখি হয়, তখন আনিকার চোখে সেই পুরনো ঘৃণা উবে গিয়ে সেখানে এক মৃদু লাজুকতা খেলা করে। কিন্তু সুখের এই মায়াবী দিনগুলো বোধহয় আনিকার কপালে বেশি দিন সইবার ছিল না। ঝড়ের মেঘ অনেক আগেই আকাশে জমেছিল, যা তারা কেউ টের পায়নি। হঠাৎ করেই এই শান্ত সংসারে এক ভয়ঙ্কর অঘটন ঘটে গেল। আকাশ কোনোভাবে জেনে যায় যে স্বাধীন আনিকাকে ভালোবেসে বিয়ে করেনি, বরং আনিকার সাথে স্বাধীন এক চরম অন্যায় করেছে এবং আপত্তিকর ছবি দেখিয়ে তাকে জোর করে ব্ল্যাকমেল করে বিয়ে করতে বাধ্য করেছে। এই সত্যটা জানা মাত্রই আকাশের মাথায় রক্ত চড়ে যায়। সে রাগে, ক্ষোভে আর প্রতিশোধের আগুনে অন্ধ হয়ে যায়। সে আর নিজেকে সামলাতে না পেরে একদিন রাতে স্বাধীন যখন ভার্সিটি থেকে একা বাইক নিয়ে বাড়ি ফিরছিল, তখন এক নির্জন রাস্তায় আকাশ তার দলবল নিয়ে স্বাধীনের উপর চড়াও হয়। আকাশ নিজের হাতে স্বাধীনের গায়ে শক্ত লাঠি দিয়ে আঘাত করে এবং এক পর্যায়ে তাকে বাইক সহ রাস্তার পাশে খাদে ফেলে এক ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট করিয়ে দেয়। স্বাধীনের রক্তাক্ত দেহটা যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তখন ডাক্তাররা জানান তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। খবর পাওয়া মাত্রই স্বাধীনের বৃদ্ধ বাবা মা এবং আনিকা বুক ফাটা চিৎকার করে কাঁদতে কাঁদতে দ্রুত হাসপাতালে ছুটে যায়। আইসিইউর বাইরে দাঁড়িয়ে আনিকা যখন স্বাধীনের রক্তাক্ত অচেতন মুখটা দেখল, তখন তার পুরো পৃথিবীটা আরেকবার উলটপালট হয়ে গেল। সে বুঝতে পারলো এই এক মাসে স্বাধীনকে সে কতটা গভীরভাবে ভালোবেসে ফেলেছে। ওনার মাথায় এবং বুকে তীব্র আঘাত লেগেছে। আগামী কিছুদিন ওনাকে কড়া পর্যবেক্ষণে রাখতে হবে। দীর্ঘ 15 দিন ধরে স্বাধীন হাসপাতালে ওই সাদা বিছানায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল। তার কোনো জ্ঞান ছিল না। এই 15 দিন আনিকা এক ফোঁটা চোখের ঘুম ঘুমাতে পারেনি, মুখে অন্ন তুলতে পারেনি। সে সারাক্ষণ স্বাধীনের হাতটা ধরে তার বুকের কাছে চেপে রেখে শুধু কেঁদে গেছে। অবশেষে 15 দিন পর স্বাধীন ধীর পায়ে চোখ মেলে অত্যন্ত ক্ষীণ গলায় ডাকলো, আনিকা, তুমি কাঁদছো? তুই চুপ কর স্বাধীন, একটা কথাও বলবি না। তুই যদি আমাকে ছেড়ে যেতিস, আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারতাম না। তোকে সুস্থ হতেই হবে স্বাধীন, আমার জন্য, আমাদের ভালোবাসার জন্য। স্বাধীন আবার ধীর পায়ে চোখ বন্ধ করে ফেলল। ঠিক এর পরপরই হাসপাতালের এক কর্মচারীর মাধ্যমে আনিকা জানতে পারে যে স্বাধীনের এই রক্তাক্ত অবস্থার জন্য অন্য কেউ নয়, আনিকার পুরনো প্রেমিক আকাশ দায়ী। এই সত্যটা জানার পর আনিকার ভেতরের সমস্ত কোমলতা এক নিমিষে মিলিয়ে গেল। সে স্বাধীনের কেবিনের বাইরে এসে আকাশের নাম্বারে ফোন করে তাকে হাসপাতালের পেছনের নির্জন পার্কে দেখা করতে বলল।
বিকালে পার্কের এক কোণে যখন আকাশ এসে দাঁড়ালো, তার চোখে তখন এক পৈশাচিক জিদ। কিন্তু আনিকা তার সামনে গিয়ে দাঁড়াতেই আকাশের সেই জিদ এক অদ্ভুত আকুলতায় রূপ নিল। আনিকা, তুমি কেমন আছো? আমি সব জেনে গেছি আনিকা। ওই জানো আর স্বাধীন তোমার সাথে কি করেছে আমি সব জানি। ও তোমাকে ব্ল্যাকমেইল করেছে, তোমার পবিত্রতা নষ্ট করেছে, তাই আমি ওকে উপযুক্ত শাস্তি দিয়েছি। তুমি ওর মতন একটা অপরাধীকে ছেড়ে দাও আনিকা। ও তোমাকে পাওয়ার যোগ্য নয়। তুমি ওকে ভালোবাসো না আমি জানি। মুখ বন্ধ করো আকাশ, আর একটা শব্দ আমার স্বামীর বিরুদ্ধে বলবে না। স্বামী? আনিকা, তুমি নিজের মুখে ওই ধর্ষকটাকে স্বামী বলছো? ও তোমার জীবনটা ধ্বংস করে দিয়েছে। হ্যাঁ, ও অন্যায় করেছিল। ও আমার সাথে যা করেছিল তার জন্য আমি ওকে শাস্তি দিতে পারতাম। কিন্তু তুমি কে আকাশ আমার সংসারে হাত দেওয়ার? ও আমার সাথে অন্যায় করেছে, আর তার প্রায়শ্চিত্ত ও গত 1 মাস ধরে প্রতিটা সেকেন্ডে করছে। নিজের সব সুখ বিসর্জন দিয়ে ও আমাকে ভালোবেসেছে, আগলে রেখেছে। আমি বুকে হাত দিয়ে বলছি, আমি ওকে ভালোবাসি কিনা বাসি না সেটা দেখার দায়িত্ব তোমার নয় আকাশ। ও ভালো আর না বাসে, ও এখন আমার স্বামী। আনিকা, তুমি পাগল হয়ে গেছো? তুমি একটা পশুর মায়ায় পড়ে নিজের আসল ভালোবাসাকে ভুলে যাচ্ছ। আমি তোমাকে নিতে এসেছি আনিকা, চলো আমার সাথে। আমি ইচ্ছে করে ওকে বিয়ে করি আর না করি, ওকে আমি বিয়ে করেছি এবং ওকে ছেড়ে আমি কোনোদিন কোথাও যাব না আকাশ। স্বাধীন আমার অতীত ছিল না হয়তো, কিন্তু ওই আমার বর্তমান আর আমার ভবিষ্যৎ। ও যদি আজ হসপিটালের বিছানায় মারা যেত, তবে আমি ওর লাশের পাশে নিজের জীবন দিয়ে দিতাম, তাও তোমার কাছে ফিরে যেতাম না। তাহলে আমার এই 3 বছরের ভালোবাসার কোনো মূল্য রইল না তোমার কাছে? আমি তোমার জন্য বিদেশ থেকে সব ছেড়ে ছুড়ে এলাম, আর তুমি আজ ওই অপরাধীর জন্য আমাকে পর করে দিলে। আকাশ, তুমি নিজের জীবন নতুন করে গুছিয়ে নাও। আমার কথা, আমাদের কাটানো ওই সুন্দর দিনগুলোর কথা তুমি চিরকালের জন্য ভুলে যাও। যে আনিকাকে তুমি ভালোবাসতে, সে অনেকদিন আগেই মরে গেছে। এখন যে তোমার সামনে দাঁড়িয়ে আছে, সে শুধু স্বাধীনের বউ। ঈশ্বরের দোহাই লাগে আকাশ, আমাদের আর কোনো ক্ষতি করার চেষ্টা করো না। তুমি চলে যাও এখান থেকে। আনিকার মুখ থেকে এই শেষ এবং চূড়ান্ত রায় শোনার পর আকাশের ভেতরে শেষ আশাটুকু এক নিমিষে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। সে আর কোনো কথা বলতে পারল না। এক বুক ভাঙা কষ্ট আর চোখের জল নিয়ে আকাশ ধীর পায়ে উল্টো পথে হাঁটতে শুরু করলো। তার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে আনিকা ঝরঝর করে কেঁদে ফেলল। সে মনে মনে এক তীব্র ভয় পেলেও মুখে তা প্রকাশ করলো না। সে দ্রুত পা চালিয়ে আবার হাসপাতালের ভেতরের দিকে চলে গেল, যেখানে তার জীবনের একমাত্র পুরুষ, তার স্বামী স্বাধীন জ্ঞানহীন অবস্থায় তার ফেরার অপেক্ষা করছে। পার্কের সেই তপ্ত আর বিরোহী বাতাস পেছনে ফেলে আনিকা যখন হাসপাতালের করিডোর দিয়ে স্বাধীনের কেবিনের দিকে হেঁটে আসছিল, তখন তার চারপাশে সবকিছু যেন এক অদ্ভুত শূন্যতায় ঢেকে গিয়েছিল। আকাশের দেওয়া প্রতিটি ক্ষত, তার চোখে সেই আকুলতা আর নিজের বলা নির্মম কথাগুলো আনিকার বুকের ভিতরে এক মহাঝড়ের সৃষ্টি করছিল। কিন্তু সে জানতো, আজ যদি সে শক্ত না হয়, তবে এই ঝড়ে তার বর্তমান আর ভবিষ্যৎ দুটোই ধুলোয় মিশে যাবে। সে কেবিনের দরজার সামনে এসে নিজের চোখের জল মুছে এক দীর্ঘশ্বাস ফেলল। ভেতরে ঢুকে সে দেখল স্বাধীনের মা স্বাধীনের মাথার পাশে বসে আছেন এবং তার বাবা এক কোণে দাঁড়িয়ে নীরবে চোখের জল ফেলছেন। আনিকা ধীর পায়ে এগিয়ে গিয়ে স্বাধীনের বিছানার পাশে বসল। 15 দিন পর জ্ঞান ফেরার পর স্বাধীনের মুখটা এখনো বড্ড ফ্যাকাশে আর ক্লান্ত দেখাচ্ছে। মা আনিকা, তুই কোথায় গিয়েছিলি মা? স্বাধীন তোকে না দেখে কেমন অস্থির হয়ে উঠেছিল। ওর এই অবস্থায় তুই চোখের আড়াল হোস না মা, আমাদের তো বুকটা এখনো কাঁপছে। আমি এখানেই ছিলাম, একটু বাইরে গেছিলাম একটা জরুরি কাজে। আপনারা একদম চিন্তা করবেন না, ডক্টর বলেছেন স্বাধীনের জ্ঞান যখন ফিরে এসেছে তখন ভয়ের কোনো কারণ নেই। আপনারা একটু কেবিনের বাইরে গিয়ে বসুন, আমি ওর পাশে আছি। চলেন ওনার মা, আমরা বাইরে বসি। মা, আনিকা যখন আছে তখন আমাদের স্বাধীন ঠিক ভালো হয়ে যাবে। তুই একটু ওর খেয়াল রাখ মা। স্বাধীনের বাবা মা কেবিন থেকে বের হয়ে যাওয়ার পর আনিকা স্বাধীনের একদম কাছে বসলো। সে স্বাধীনের একটা হাত নিজের 2 হাতের মুঠোয় তুলে নিল। স্বাধীনের হাতের সেই চেনা উষ্ণতা আজ আনিকার মনে এক অদ্ভুত একাকিত্ব আর ভালোবাসার জন্ম দিচ্ছিল। স্বাধীন আতবোঝা চোখে আনিকার দিকে তাকিয়ে রইল। তার চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে কান বেয়ে বালিশে মিশে গেল। আনিকা, তুমি আকাশের কাছে গিয়েছিলে না? আমি সব বুঝতে পেরেছি। আকাশই আমার এই অবস্থা করেছে, তাই না? ও তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিতে চায়। ও তো ঠিকই বলেছে আনিকা, আমি একটা অপরাধী, আমার এই শাস্তি পাওয়াই উচিত ছিল। তুমি কেন শুধু শুধু আমার জন্য এত কষ্ট পাচ্ছ?
তুই একদম চুপ কর স্বাধীন। তোকে বলেছি না একটা কথাও বলবি না? কে তোকে বললো আমি আকাশের কাছে গিয়েছিলাম আর আকাশ আমার কাছ থেকে তোকে কেড়ে নেবে? এত বড় সাহস ওর নেই। তুই ভাবিস না আমি তোকে এত সহজে ছেড়ে দেব। আমি তো ভেবেছিলাম তুমি আমাকে ঘৃণা করো। এই 1 মাসে আমি কত চেষ্টা করেছি তোমার মন জয় করার, কিন্তু তুমি প্রতিবার আমাকে দূরে ঠেলে দিয়েছো। আজ যখন মৃত্যুর মুখ থেকে ফিরে এসে তোমাকে আমার পাশে দেখছি, আমার বিশ্বাসই হচ্ছে না যে এটা সত্যি। তুমি কি সত্যি আমাকে ক্ষমা করেছো আনিকা? তোকে ক্ষমা করা এত সহজ নয় স্বাধীন। তুই আমার সাথে যে অন্যায় করেছিস তা কোনো দিন সাধারণ কোনো মেয়ে ভুলতে পারে না। কিন্তু এই মাসে তুই এবং তোর বাবা মা যেইভাবে আমার যত্ন করেছিস, যেইভাবে আমাকে ভালোবাসেছিস, তা আমার ভেতরের কঠিন পাথরটাকে গলিয়ে দিয়েছে। আমি না চাইতেও তোকে ভালোবেসে ফেলেছি স্বাধীন। যখন শুনলাম তুই অ্যাক্সিডেন্ট করেছিস, তখন আমার মনে হচ্ছিল আমার নিজের শরীর থেকে একটা প্রাণ বের হয়ে যাচ্ছে। আনিকা, তুমি সত্যি আমাকে ভালোবাসো? আমি কি তবে সত্যি একটা সুযোগ পাচ্ছি আমাদের এই সম্পর্কটাকে সুন্দর করে তোলার? আমি তোমাকে পৃথিবীর সব সুখ দেব আনিকা। আমি আর কোনো দিন তোমার চোখে জল আসতে দেব না। সেই সুযোগ তুই অলরেডি পেয়ে গেছিস স্বাধীন, কিন্তু তোকে সুস্থ হতে হবে। ডক্টর বলেছে তোর মাথায় আর বুকে অনেক আঘাত লেগেছে। তুই যদি এখন বেশি কথা বলিস বা উত্তেজিত হোস, তবে তোর কষ্ট বাড়বে। তুই চোখ বন্ধ কর আর একটু ঘুমানোর চেষ্টা কর। আমি তোর পাশেই আছি, কোথাও যাচ্ছি না। স্বাধীন এক চরম তৃপ্তির হাসি হেসে চোখ বন্ধ করলো। আনিকার হাতের স্পর্শে সে যেন তার জীবনের সমস্ত ক্লান্তি আর অপরাধ বোধের মাসুল থেকে মুক্তি পেয়ে গেল। সে ধীর পায়ে এক গভীর ঘুমের দেশে তলিয়ে গেল। আনিকা এক দৃষ্টে স্বাধীনের সেই শান্ত চেহারার দিকে তাকিয়ে রইল। তার মনে হতে লাগলো মানুষের জীবনের হিসাব কত অদ্ভুত। যে ছেলেটাকে সে একসময় নিজের জীবনের সবচেয়ে বড় শত্রু ভাবত, আজ সেই ছেলেটার সামান্য একটু কষ্টের জন্য তার নিজের বুকটা ফেটে যাচ্ছে। পরের 1 সপ্তাহ হাসপাতালের দিনগুলো এক অন্যরকম আবেগের মধ্য দিয়ে কাটলো। আনিকা নিজ হাতে স্বাধীনকে স্যুপ খাইয়ে দিত, তার ওষুধগুলো সময় মতো খাইয়ে দিত। স্বাধীনের মা বাবা যখন দেখতেন আনিকা কিভাবে তাদের ছেলের সেবা করছে, তখন ওনাদের চোখ আনন্দে আর কৃতজ্ঞতায় ভরে উঠত। ওনারা মনে মনে বুঝতে পারলেন যে তাদের ভাঙা সংসারটা এবার সত্যিই জোড়া লেগে গেছে। 7 দিন পর ডাক্তার স্বাধীনকে বাড়ি নিয়ে যাওয়ার অনুমতি দিলেন। স্বাধীন যখন হুইল চেয়ারে বসে এই বাড়ির কলতলায় পা রাখলো, তখন পুরো বাড়িটা যেন এক নতুন আলোয় সেজে উঠেছে। আনিকা দরজা আগলে দাঁড়িয়েছিল। সে স্বাধীনের মায়ের কাছ থেকে বরণ ডালা নিয়ে লোক দেখানো নয়, বরং নিজের মন থেকে স্বাধীনকে এ ঘরের ভেতরে স্বাগত জানালো। আজ আমার ঘরটা সত্যি আলো হয়ে গেল মা। তোরা দুজনে সারা জীবন এভাবে সুখে শান্তিতে থাক, আমাদের আর কোনো চাওয়া নেই ভগবানের কাছে। হ্যাঁ মা, আমাদের একমাত্র ছেলের জীবনে তুই এক দেবীর মতো এসেছিস। ও যা অন্যায় করেছিল তুই তোর বিশাল মন দিয়ে সব কিছু সামলে নিয়েছিস। আজ থেকে তোরা তোদের নতুন জীবন শুরু কর। আপনারা গুরুজন, আপনারা এইভাবে বলবেন না। যা হওয়ার তা হয়ে গেছে। অতীত নিয়ে আমরা আর কেউ কোনোদিন এই বাড়িতে আলোচনা করব না। আজ থেকে আমাদের এক নতুন পথ চলা শুরু। স্বাধীন, তুই এখন নিজের রুমে চল। তোকে অনেকদিন বিশ্রামে থাকতে হবে। আমি তোমার সব কথা মানব আনিকা। তুমি যেভাবে বলবে এই সংসার সেভাবেই চলবে। আমি শুধু তোমার এই হাসি মুখটা প্রতিদিন দেখতে চাই। স্বাধীনকে নিজের রুমে নিয়ে গিয়ে বিছানায় শুয়ে দেওয়ার পর আনিকা তার মাথার নিচে বালিশটা ঠিক করে দিল। স্বাধীন আনিকার হাতটা শক্ত করে ধরে নিজের বুকের উপর রাখলো। আজ আর আনিকা তার হাতটা সরিয়ে নিল না বা কোনো ঘৃণার দৃষ্টি দিল না। সে স্বাধীনের কপালে পরম যত্নে নিজের হাতটা রাখলো। আনিকা, আমার এখনো একটা জিনিস খুব ভয় লাগে। আকাশ যদি আবার ফিরে আসে, ও যদি আমাদের এই সুখ সহ্য করতে না পেরে কোনো নতুন ঝামেলা তৈরি করে। আকাশের ভয় তুই করিস না স্বাধীন। আমি আকাশকে খুব ভালো করে চিনি। ওর আগের মাথায় অনেক কিছু করতে পারে, কিন্তু ও কোনোদিন নিচু মনের মানুষ নয়। আমি ওকে যেভাবে নিজের মুখ থেকে চূড়ান্ত কথা বলে এসেছি, এরপর ও আর কোনোদিন আমাদের সামনে দাঁড়ানোর সাহস পাবে না। ও নিজের জীবন নিয়ে দূরে চলে যাবে। তুই শুধু নিজের সুস্থতার দিকে নজর দে। আমি তোমার এই সাহসী রূপটাকেই ভালোবেসেছিলাম আনিকা। তুমি যখন আমার পাশে আছো, তখন আমার আর কোনো ভয় নেই। আমি এই পৃথিবীর সব শক্তির বিরুদ্ধে লড়াই করতে পারি। এখন আর লড়াইয়ের কোনো প্রয়োজন নেই স্বাধীন। এখন শুধু আমাদের শান্তিতে বেঁচে থাকার পালা। তুই অনেক কষ্ট পেয়েছিস, আর তোকে কষ্ট পেতে দেব না। ঘরের জানালা দিয়ে বিকেলের মৃদু সোনাঝুরি রোদ হেসে তাদের দুজনের মুখের উপর পড়ল। 1 মাস আগে সেই নরক আজ সত্যি এক শান্তিময় স্বর্গে পরিণত হয়েছে।
আনিকা স্বাধীনের পাশে বসে তার চুলে বিলি কেটে দিতে লাগলো। আর স্বাধীন পরম শান্তিতে চোখ বুজে তার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তটি উপভোগ করতে লাগলো। তাদের এই নীরব ভালোবাসার মাঝে অতীতের সমস্ত কালো মেঘ এক নিমিষে মিলিয়ে গেল। ঝড়ের পর যেমন এক শান্ত স্নিগ্ধ সকাল আসে, ঠিক তেমনই স্বাধীনের জীবনেও ফিরে এলো এক পরম শান্তির বসন্ত। দেখতে দেখতে কেটে গেল আরো একটি বছর। এই একটি বছরে স্বাধীনের বাড়ির চেহারাটা পুরোপুরি বদলে গেছে। অতীতের সেই অন্ধকার, সেই ব্ল্যাকমেইল কিংবা কান্নার দাগ আজ আর এই বাড়ির কোথাও অবশিষ্ট নেই। স্বাধীন এখন পুরোপুরি সুস্থ এবং সে নিজের ভুলগুলো শুধরে নিয়ে পড়াশোনায় চরম মনোযোগ দিয়েছে। অন্যদিকে আনিকাও তার শিক্ষকতা আর সংসার দুটোই পরম দক্ষতায় সামলে চলেছে। তাদের এই সুন্দর পরিবর্তনের পর আজ বাড়িতে আয়োজন করা হয়েছে এক বিশেষ উৎসবের। স্বাধীনের বাবা মায়ের বিয়ের 25 বছর পূর্তি উপলক্ষে আনিকা নিজে দাঁড়িয়ে পুরো বাড়িটা আলো দিয়ে সাজিয়েছে। ড্রয়িং রুমে নতুন শাড়ি পরে স্বাধীনের মা আর পাঞ্জাবি পরে স্বাধীনের বাবা বসে আছেন। আনিকা তাদের পায়ে হাত দিয়ে সালাম করলো। মা আনিকা, তুই আমাদের এই বুড়া বয়সে যা আনন্দ দিলি তা আমি কোনোদিন ভুলবো না। আজ আমার সত্যি মনে হচ্ছে তুই আমাদের এই ঘরের কোনো বউ হয়ে আসিসনি, তুই এই বাড়ির লক্ষ্মী হয়ে এসেছিস। হ্যাঁ মা, স্বাধীন একটা সময় যে ভুল পথ বেছে নিয়েছিল, তুই তোর ভালোবাসা আর ধৈর্য দিয়ে ওকে আজ একজন সত্যিকারের ভালো মানুষ বানিয়েছিস। আমাদের ছেলের জীবনের সবচেয়ে বড় ভাগ্য হলো তুই। তোরা দুজনে সারা জীবন এভাবে একসঙ্গে সুখে থাক মা। বাবা মা, আপনার ওসব পুরনো কথা আর একদম মুখে আনবেন না। যা হয়েছে তা আমাদের ভাগ্যের লিখন ছিল, কিন্তু আজ আমি এই সংসারে আপনাদের যে ভালোবাসা আর সম্মান পেয়েছি তাতে আমার জীবনের সব কষ্ট মুছে গেছে। আপনারা খুশি থাকলেই আমাদের নতুন জীবন সার্থক। ঠিক সেই সময় স্বাধীন একজোড়া সুন্দর রজনীগন্ধার মালা আর মিষ্টির প্যাকেট নিয়ে ড্রয়িং রুমে এসে ঢুকলো। নিজের মা বাবার এই হাসি মুখ আর আনিকার স্নিগ্ধ রূপ দেখে স্বাধীনের চোখ দুটো আনন্দে চকচক করে উঠল। সে এসে প্রথমে তার বাবা মায়ের পায়ে হাত দিয়ে সালাম করলো এবং মালার জোড়া ওনাদের হাতে তুলে দিল। বাবা মা, শুভ বিবাহ বার্ষিকী। আজ তোমাদের এই বিশেষ দিনে আমি ঈশ্বরের কাছে শুধু একটাই প্রার্থনা করি, তোমরা যেন শত বছর আমাদের মাথার উপরেই ছায়া হয়ে থাকো। বেঁচে থাক বাবা, তোরা দুজনে সুখী হলে আমাদের জীবন ধন্য। মা আনিকা, এবার তোরা নিজেদের ঘরে যা। সারাদিন ধরে তুই অনেক খাটুনি খেটেছিস, এবার একটু জিরিয়ে নে মা। মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে স্বাধীন আর আনিকা যখন নিজেদের ঘরে এলো, তখন বাইরের আকাশে এক ফালি চাঁদের আলো জানালা গলে এসে বিছানার উপর পড়েছে। ঘরটা রজনীগন্ধার সুবাসে মায়াবী হয়ে আছে। আনিকা জানালার পাশে গিয়ে দাঁড়ালো। স্বাধীন ধীর পায়ে এগিয়ে এসে আনিকার ঠিক পেছনে দাঁড়ালো। আজ আর আনিকা চমকে উঠল না বা দূরে সরে গেল না, বরং সে এক পরম শান্তিতে নিজের চোখ দুটো বন্ধ করে নিল। স্বাধীন পেছন থেকে আলতো করে আনিকার কাঁধে হাত রাখলো। আনিকা, আজ থেকে 1 বছর আগে আমি এই ঘরে এক বুক অপরাধ বোধ আর ভয় নিয়ে প্রবেশ করেছিলাম। আমি ভেবেছিলাম তুমি আমাকে কোনোদিন ক্ষমা করবে না, আমি সারা জীবন তোমার ঘৃণার পাত্র হয়ে বেঁচে থাকব। কিন্তু আজ যখন তুমি আমার মা বাবাকে এত ভালোবাসো, এই সংসারটাকে আগলে রাখো, আমার মনে হয় আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। তুমি আমাকে এক নতুন জীবন দিয়েছো আনিকা। স্বাধীন, জীবনের পথটা সব সময় সোজা হয় না। তুই যে ভুলটা করেছিলি তা হয়তো এক চরম অপরাধ ছিল, কিন্তু তুই যেভাবে নিজের ভুল বুঝতে পেরেছিস, যেভাবে প্রতিটা দিন অনুতাপের আগুনে পুড়ে নিজেকে শুধরিয়েছিস, তা দেখার পর আমি আর তোকে ঘৃণা করতে পারিনি। ভালোবাসার শক্তি যে কত বড় তা আমি তোর এই 1 বছরের পাগলামি দেখে বুঝতে পেরেছি। আমি তোমাকে আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত এভাবেই ভালোবেসে যাব আনিকা। আমাদের এই পথ চলায় আর কোনোদিন কোনো মেঘ আসতে দেব না। আমি এখন শুধু তোমার একজন ভালো ছাত্র নই, তোমার একজন যোগ্য স্বামী হয়ে বাঁচতে চাই। তুই অলরেডি একজন খুব ভালো স্বামী স্বাধীন। অতীত আমাদের যা শিক্ষা দিয়েছে তা ভুলে গিয়ে আমরা এখন শুধু আমাদের সুন্দর ভবিষ্যতের দিকে তাকাবো। আজ আমি বুক ফুলিয়ে বলতে পারি, আমি স্বাধীনকে ভালোবাসি এবং স্বাধীনের বউ হিসেবে আমি পৃথিবীর সবচেয়ে সুখী নারী। স্বাধীন আনিকার কপালে এক পরম যত্নে ভালোবাসার ছোঁয়া এঁকে দিল। আনিকাও স্বাধীনের বুকে মাথা রেখে নিজের জীবনের সব ক্লান্তি আর অতীত এক নিমিষে ভুলে গেল। ঘরের কোণে রাখা রজনীগন্ধার সুবাস আর জানালা দিয়ে আসা চাঁদের আলো যেন তাদের এই পবিত্র মিলনকে আশীর্বাদ করছিল। যে সম্পর্কে শুরু হয়েছিল এক ভয়ঙ্কর ঝড়ের মধ্য দিয়ে, আজ ভালোবাসার চাদরে ঢাকা পড়ে তা এক চিরন্তন শান্তিময় স্বর্গে রূপ নিল। সমস্ত ভুল বোঝাবুঝি, অপরাধ আর প্রতিশোধের অবসান ঘটিয়ে
স্বাধীন আর আনিকা তাদের নতুন জীবনের গল্পে এক পরম সুখে শেষ পাতাটি জুড়ে দিল। সমাপ্ত।